কাঁধে ব্যাগ নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে ঈশান। অনেকক্ষণ যাবৎ কলিং বেল দিয়েই যাচ্ছে, তারপরও কারো দরজা খোলার নাম নেই। গত 6 মাস যাবৎ বাসায় আসা হয় না। অবশেষে আজকে ছুটি পাওয়া গেল। বাসায় না আসার মূল কারণ কাজের প্রচুর চাপ, দ্বিতীয়ত এক ধরনের রাগ করে ঈশান বাসায় আসে না। আজকে আসার কারণটা বলি, আর সেটা বড় ভাইয়ের বিয়ে। একমাত্র বড় ভাইয়ের বিয়ে বলে কথা, তাই আর এক মুহূর্ত দেরি না করে ছুটে এসেছিল বাসায়। কিন্তু এসে মনে হয়েছে ভুলই করে বসেছে। অনেকবার কলিং বেল দেওয়ার পরও কেউ দরজা খুলল না। তখন ঈশান বাসার দরজার সামনেই বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো, কিন্তু এক প্রকার রাগ করে ঈশান দাঁড়ালো না, বরং বিরক্তি নিয়ে সেদিকে তাকিয়ে রইল। এই বাড়িতে আম্মু ছাড়া আর অন্য কোনো লোক নেই। কাজের লোকগুলো ঘুমিয়ে পড়েছে। কথাগুলো ভাবলো ঈশান। আম্মু দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে বলতে আরম্ভ করলো, এই কি রে বাবা, এতক্ষণ যাবৎ কলিং বেল বাজিয়েই যাচ্ছিল, এখন আবার কোথায় গেল? এমন করে কে কলিং বেল বাজায়? নিশ্চিত ওই বদমাইশ ছেলেটা। আসুক আরেকবার, দেখাবো মজা। ঈশানের বেজায় পরিমাণে মেজাজ খারাপ হলো। এক দরজা খুলতে গিয়ে একেবারে ঘাম ছুটিয়ে ফেলেছে, তার উপর আবার এখন বলছে নাকি কেউ নেই। ঈশান এবার একটু গলা খাঁকারি দিয়ে বলল, এদিকে ওইদিকে দেখে লাভ নেই, নিচের দিকে দেখো। গত 15 মিনিট যাবৎ কলিং বেল বাজাতে বাজাতে পুরো পথে বসিয়ে দিলে। এখন এখন আবার বলছে কেউ আসেনি। আম্মু নিচে ঈশানের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে বলতে আরম্ভ করলো, এ কি আপু, তোমার এই হাল কেন? নিচে বসে আছো কেন? ওঠো ওঠো। বসবে না? 5 মিনিট যাবৎ কলিং বেল দিচ্ছি, কারো দরজা খোলার নামই নেই। তোমাদের দেখছি দেখা পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে, নাকি বড় ছেলের বিয়ের ব্যস্ততা নিয়ে ছোট ছেলেকে ভুলতে বসেছ? সে কি কথা আপু, তেমন হবে কেন? আসলে পাশের বাড়ির ওই পিচ্চি ছেলেগুলো যা হয়েছে না, বড্ড ফাজিল। বাসার কলিং বেল বাজিয়ে বাজিয়ে পুরো পাগল করে ফেললো। তাই আমি ভেবেছিলাম ওদের মধ্যে কেউ হবে, সেই জন্য দরজা খুলেনি। তারপর যখন বারবার বাজতে লাগলো, তখন মনে হলো অন্য কেউ এসেছে। এখন তো দেখছি আমার কলিজের টুকরাটা এসেছে। ওটু আপু, ভিতরে আসো। ঈশান আম্মুর হাত ধরে উঠে আসলো, তারপর ভিতরে যেতে যেতে বলল, আচ্ছা আম্মু, তোমরা ভাইয়ার বিয়ে ঠিক করলে আর ভাইয়া এত সহজে বিয়েতে রাজি হয়ে গেল? তা হবে না, মেয়েটাকে দেখতে হবে তো। অসম্ভব রকমের সুন্দর, যেমন রূপ তার তেমন গুণ। মার্জিত মার্জিত স্বভাব আর পোশাক আশাকে আজকালকার মেয়েদের থেকে একদম আলাদা। সবসময় পর্দা করে চলে। আমরা যখন দেখতে গিয়েছিলাম শুধু মুখটাই দেখিয়েছে। এমন মেয়েকে বউ হিসেবে পেলে আর কি চাই বলো? সেটা না হয় ঠিক আছে, কিন্তু একটা বার ভাইয়াকে জিজ্ঞেস করে তো দেখতে পারতে তার পছন্দ হয়েছে কিনা, তার কোথাও কোনো পছন্দ আছে কিনা। কার পছন্দের কথা বলছো? কোনো পছন্দ টছন্দ নেই তোমার ভাইয়ের। জিজ্ঞেস করার পরও বলল আমরা যেটা করব সেটাই নাকি ওর জন্য ভালো, তাই তো বিয়েটা ঠিক করেছি। আমি এতটা রাগী নয় যে ছেলে কাউকে পছন্দ করে তার সাথে বিয়েটা না দিয়ে অন্য কারোর সাথে জোরপূর্বক তার বিয়েটা দিয়ে দিব। ঈশান গিয়ে আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলেই আব্বু ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল আর গালে হাত বুলিয়ে দিয়ে বলল, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, জানো না? এটা যদি না করতে যেতাম তাহলে তোমরা ভাবতে ছেলে আদব কায়দা সবই বলে গেছে। সম্মানটা আসে মন থেকেই। মন থেকে যদি সম্মান করো তাহলেই হবে। জোর করে কাউকে সম্মান করানো যায় না। তুমি যে আমাদের মন থেকে সম্মান করো সেটা আমরা খুব ভালো করেই জানি। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। অনেক দূর থেকে আসলেই পরে তোমার সাথে কথা বলবো না হয়। আব্বুর কথাতে ঈশান উপরের দিকে যেতে নিলে তখনই আম্মু কাজের লোককে ডেকে ঈশানের ব্যাগটা উপরে পাঠিয়ে দিল। ঈশানও রুমে আসলো। গত 6 মাস আগে যেমনটি রেখে গিয়েছিল রুমটা এখনও ঠিক তেমনই আছে। বুঝতে বাকি নেই এগুলো আম্মাজানের কাজ। ঈশান ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। এরই মাঝে কালকের লোক এসে কাজের লোক এসে খাবারের জন্য ডেকে গেল। ঈশান নিচে গিয়ে খাবার টেবিলে বসতেই এরই মাঝে ভাইয়া বাসায় প্রবেশ করলো। ইমন ভাইয়া এক গাদা ব্যাগ নিয়ে বাসার ভিতর চিৎকার করতে করতে আসলো। ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আম্মু গিয়ে ভাইয়ার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলতে লাগলো, সে কিরে বাবা,
এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আম্মু জান তো বলছো, সেটা একবার ফর্দ করে মিলাই নাও, তারপর তো আবার বলতে এটা ঠিক নেই, ওটা আনিনি, তাই আমাকে ডাকলাম। আম্মু ভাইয়ার সাথে কথা বলতে লাগলো। এক পর্যায়ে ইমনের চোখ গেল ডাইনিং টেবিলে ঈশানের দিকে। ভাইয়া ব্যাগগুলো রেখে তাড়াহুড়ো করে ঈশানের সামনে আসলো আর হাসি মুখে বলল, কেমন আছিস ভাই? তোকে ডেকেছে বলে আসলি, নাহলে তো আসতি না, তাই না? তোমরা আমাকে আসতে বলোনি, শুধু আম্মুই বলেছে। রাগের মাথায় বাসা থেকে চলে গেলাম বলে তোমরা আমাকে ভুলতেই বুঝেছিলে। ঈশান ভাইয়ার সাথে কথা বলতে লাগলো। আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে কেন ঈশান বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। ঈশানের ইচ্ছে ছিল নিজেদের বিজনেসে হাত লাগানো, কিন্তু আব্বু ওকে বিজনেসে ঢুকতে না দিয়ে উল্টো ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল। বিএসসি কমপ্লিট করে যখন বাসায় আসলো তখন আব্বু এমএসসির জন্য বাইরে যাবার কথা বলেছিল। বাইরে যাবার কথা শুনে ঈশান আব্বুর সাথে অনেক কথা কাটাকাটি করে। বাইরে যাবার কথাগুলো ঈশান সরাসরি রিজেক্ট করে দিলে আব্বু ওর সাথে রাগারাগি করতেই ঈশান বলেছিল, আব্বু, আমি কখনোই ইঞ্জিনিয়ারিং পড়তে চাইনি, তোমরা আমাকে জোর করে পড়িয়েছ। বিসিএস করিয়েছ, সেই পর্যন্ত ঠিক আছে, তাই বলে সবাইকে ফেলে এমএসসি করতে বাইরে যাওয়ার আমার পক্ষে সম্ভব নয়। এ বিষয় নিয়ে অনেকক্ষণ যাবৎ বাবা ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা রাগ করে ওকে বলেছিল ওর ভালোর জন্য এসব কাজ করেছে, কিন্তু ঈশান ওর ভালোটা বুঝতে পারছে না। আর ঈশান সেই রাগ নিয়েই এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, কারণ এখানে থাকলে আব্বু জোর করে ওকে বাইরে পাঠিয়ে দেবে, আর ঈশানের পক্ষে পরিবার ছেড়ে থাকাটা সম্ভব ছিল না। কিন্তু গত 6টা মাস যাবৎ থেকে এসেছে, হয়তোবা বাসার বাইরে ছিল, তারপরও দেশে তো ছিল। ঈশান বাইরে থাকলেও বন্ধুদের মাধ্যমে সবসময় পরিবারের খোঁজখবর নিয়েছে। আব্বু আম্মু কেমন আছে, ভাইয়া কী করছে, সবটা। যাই হোক, সবটা তো জানতেই পারলেন। এখন গল্পের বাকি অংশে ফেরা যাক। ঈশানের খাওয়া শেষে ও ভাইয়ার সাথে কথা বলতে বলতে ও রুমে আসলো। ভিতরে আসতেই দেখলো ভাইয়া কার সাথে যেন ফোনে কথা বলছিল। ইমন ঈশানকে দেখে কলটা কেটে দিয়ে বলল, ঈশান, আই বস। আচ্ছা ভাইয়া, মেয়েটাকে কি তুমি দেখেছো? কোন মেয়ের কথা বলছিস তুই? আরে, আমার হবু ভাবের কথা বলছি। দেখেছো তাকে? একটাবারও কথা বলেছো তার সাথে? আব্বু তো ভালো ভালো বলে মুখ দিয়ে একদম ফেনা তুলে ফেলেছে। তুমি অন্তত বলো, মেয়েটা কেমন? কথা বলে কি জানতে পারলে? ইমন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোন থেকে একটা ছবি বের করে ঈশানের সামনে দিল। ঈশান মেয়েটা অর্থাৎ ওর হবু ভাবির ছবিটা বেশ ভালো করে খতিয়ে দেখল। দেখতে তো ঠিকঠাকই লাগছে, একদম চমৎকার দেখতে। ছবি থেকে হয়তো বা সামনে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ভাইয়ার বউ, তাই বেশি ঘাঁটাঘাঁটি না করে ফোনটা দিয়ে ঈশান বলল, ভাবি হিসেবে চমৎকার হবে। আচ্ছা, তুমি কথা বলেছো? কথা বলে কি মনে হলো তোমার? মেয়েটা কি বিয়েতে রাজি আছে? কি হলো, কথা বলছো না যে? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক পছন্দ মেয়েটাকে। আমি কথা বলেছি কয়েকবার, দেখাও করেছি, প্রচণ্ড পরিমাণে ভালো। আব্বু একটা ছেলের মাধ্যমে খোঁজ খবর নিয়েছে, কোনো খারাপ বা নেগেটিভ কোনো সাইড পায়নি। আব্বু সব খোঁজ খবর নিয়েই বিয়েতে রাজি হয়েছে। মেয়ের বাবাকে তো আব্বু অনেক আগে থেকেই চেনে, বলতে পারিস বিজনেস পার্টনার, আর এখন তো প্রায় বন্ধুর মতোই, তাই আর কি বিয়েটা ঠিক করলো। আমি অত কিছু জানতে চাই না, বিয়েতে তুমি রাজি কিনা সেটা বলো। যদি রাজি না থাকো, আমার মতো জোর করে কোনো কিছু করো না, এর জন্য পরে কষ্ট পেতে হবে। আর এরকম কিছু হলে তখন আব্বুর সাথে কথা কাটাকাটি আর আমার মতো বাসা থেকে চলে যেতে হবে। ভাইয়া, বিয়ে যেহেতু 2-3 দিন বাকি আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো। আমি তোমার হয়ে আব্বুর সাথে কথা বলবো। তুমি তো আবার আব্বুকে দেখলেই হাত পা কাঁপে, কোনো কথাই বলতে পারো না। আমি তোমার হয়ে বলে দিব। তা এখন বলো, বিয়েতে রাজি কিনা? ইমনের থেকে পজিটিভ উত্তর পেয়ে ঈশান ভাইয়ার রুম থেকে বেরিয়ে গেল। ভাই হয়তো বা রাজি, তাছাড়া ভাইয়ের কোনো রিলেশন আছে কিংবা কাউকে পছন্দ করে তেমন কিছু কখনো জানতেও পারেনি। ঈশান বাইরে আসতেই দেখলো আব্বু ক্যাটারিংয়ের লোকের সাথে কথা বলছে। তখন ঈশানও এসে লোকগুলোর সাথে কথা বলল। ঈশানের কিভাবে বাড়িটা সাজানো হবে, কেমন ডিজাইনে সাজানো হবে, সবটা দেখলো। দেখে মনে হলো
আব্বু একদম আটঘাট বেঁধে নেমেছে। বিয়েটা বেশ জাঁকজমকভাবেই হবে, কয়েকটা দিন অন্তত বেশ ভালোভাবেই কাটানো যাবে। ঈশানের মনে হতে লাগলো বন্ধুগুলোকে অন্তত একবার ফোন করা দরকার ছিল, আর ওদেরও ইনভাইট করতে হবে। এত বড় একটা অনুষ্ঠান হবে আর বন্ধুদের ইনভাইট করবে না, তাই পুরো ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করে দিল। বেস্ট ফ্রেন্ড দুইটা বিকেলের দিকে বাসায় আসতেই ঈশান ওদের নিয়ে রুমে আসলো। কাজের লোককে বলল ওদের জন্য নাস্তা দিয়ে যেতে। একটু পর কাজের লোক এসে নাস্তা দিয়ে গেল। ওরা খেতে খেতে ঈশানের সাথে কথা বলতে আরম্ভ করলো। ঈশান ফোনে কিছু একটা স্ক্রল করছিল, তখন ওর বন্ধু মেহেদি বলতে আরম্ভ করলো, আজকাল কোথায় থাকিস বল? আজকে হুটহাট করে বাসায় চলে আসলি। যতবার জিজ্ঞেস করেছি কোথায় আছিস, লোকেশন একবারও বললি না। আমরা কি বাসায় বলে দিতাম আর তারা গিয়ে জোর করে তোকে নিয়ে আসতো? আমি একটু একা থাকতে চেয়েছি রে বন্ধু, তাই তো বলিনি। এতদিন চট্টগ্রাম ছিলাম, এতদিন ওখানে একটা গার্মেন্টসে বড় ডিজাইনার হিসেবে কাজ করেছিলাম। তাহলে তোর লাইফটা সেটেল তো বল। ভাইয়ের তো হিল হয়ে যাচ্ছে, তোর কি খবর? কেউ আছে নাকি? কারো সাথে প্রেমের মায়া জালে জড়িয়েছিস? কেউ যদি থাকে তাহলে আগেই বলে দে, আমরা না হয় আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। তারপর আঙ্কেল ভাইয়ার মতো হুটহাট করে কারো সাথে বিয়ে জুড়ে দিলে তখন তো আর নাও করতে পারবি না। না রে, তেমন কেউ নেই। এতদিন ছিল পড়ালেখার চাপ, আর এখন হয়েছে কাজের চাপ, তাই তো বাসাতেও আসতে পারি না। আব্বুর সাথে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলে কি হবে? বাসায় আসার জন্য মনটা কেমন যেন করছিল। তোরা তো জানিস বাসা থেকে আমি এক মুহূর্ত বাইরে থাকতে পারি না। আব্বুর সাথে রাগ করে থাকতে হয়েছে। বাসায় আসতে চেয়েছি অনেকবার, কাজের এত চাপ যে আসার মতো সময় হয়ে উঠতে পারেনি। তার মানে বিয়েটা মিটে গেলেই তুই আবার দৌড়ে চলে যাবি চট্টগ্রাম? এবার অন্তত তোর রাগটা ছেড়ে আমাদের শহরেই কোথাও একটা চাকরি নে। এখানেও তো গার্মেন্টসের অভাব নেই, কোনো গার্মেন্টসের ডিজাইনার হিসেবে তোকে নিয়ে নেবে। আর তোর আপুরও অনেকের সাথে চেনা জানা, তাহলে বাইরে যাওয়ার কি দরকার? আমিও সেটাই বলছি, কোথাও একটা জব নিলে অন্তত এখানে থাকতেও পারবি। আর সবসময় তোদের সাথে আমাদের দেখা হবে, ছোটবেলার বন্ধু আমরা। সপ্তাহে একটা দিন যদি কথা না বলি, আড্ডা না দিই, তাহলে আমাদের আড্ডাটা ঠিক জমে না রে বন্ধু। একই শহরে থাকলে অন্তত সপ্তাহে একবার দেখা তো হবে। কবে বাসায় আসবি সে আশায় থাকতে হয়। কোথাও যাবে না, আমি ওকে কোথাও যেতে দেব না। ঈশান, তুমি এসেছো বলেই ওরা এসেছে। এখন যেহেতু এসেছো, নিজের ভাই ভেবে বিয়ের কাজে হাত লাগাও, তদারকি করো। তোমাদের কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত আমি ছাড়ছি না। ঈশান, ওদের নিয়ে বাইরে যাও, আর দেখে দেখে লোকজনগুলো দিয়ে কাজ করাও। এমন চুপচাপ করে বসে থাকলে তোমার আব্বু ভীষণ রেগে যাবে। আন্টি তুমি টেনশন করো না, আমরা নিজ হাতে কাজগুলো তুলে দিব, এত চিন্তা করতে হবে না। আম্মু বেরিয়ে যেতেই ওরা নাস্তা শেষ করে বাইরে আসলো। তারপর সবাই হাতে হাতে কাজ করতে লাগলো। আব্বু প্রচুর ব্যস্ত, আরও অনেককে ইনভাইট করতে হবে। আত্মীয় স্বজন, দূরের কাছের আর ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আব্বুর বিজনেস পার্টনার এবং অফিসের স্টাফ, দারোয়ান পর্যন্ত, পিয়ন পর্যন্ত ইনভাইট পেয়েছে। ঈশান বিষয়টা খুব ভালো লাগলো যে আব্বু কাউকেই ছোট করে দেখেনি। বিয়ের দিন সকালে ঈশান খেয়াল করলো ভাইয়া কেমন যেন মনমরা হয়ে আছে। ঈশান বারবার জিজ্ঞেস করলো, ভাইয়া কি হয়েছে? কিন্তু ইমন কিছুই বলল না। ইমন বলল, এমনিতেই ভালো লাগছে না। ঈশান জানার চেষ্টা করলো ভাইয়ের মন খারাপ কেন। তারপরও ভাইয়া কিছুই বলল না। বিয়েতে যাবার সময় হয়ে এসেছে। সবাই রেডি হয়েও গাড়িতে উঠে পড়ল। তারপর মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ঈশান আগে কখনো মেয়ের বাড়িতে যায়নি। বিয়ের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ছবি ছাড়া আর অন্য কিছু দেখা হয়নি। ভাইয়ার শ্বশুর বাড়িটা শহর থেকে একটু বাইরের দিকে। বাড়িটা বেশ বড় একটা জায়গা জুড়ে। বাড়ি দেখে বোঝাই যাচ্ছে মেয়ের পরিবারও ওদের মতোই বিজনেসম্যান। বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে জন্য দেখেই বোঝা যাচ্ছে বিশাল বড় কোনো অনুষ্ঠান আছে। আর হবে নাই বা কেন, একমাত্র মেয়ের বিয়ের বলে কথা, তাই হয়তো বা এত দৌড়জোড়। বাড়ি এসে বাসার সামনে থামতেই গেটে ওদের আটকে দিল আর 10,000 টাকার দাবি করতে। তখন যে মেয়েগুলো ওদেরকে আটকে দিয়েছিল, ঈশান তাদের সাথে একটু মজা করলো। তারপর মেয়েগুলো ওদের ছেড়ে দিতে চাইলেই তখন ঈশান জোর করে ওদের টাকাগুলো দিয়ে দিল।
ঈশান ভেবেছে টাকাগুলো যদি না দেয় তাহলে ভাববে কিপটা। ঈশান টাকাগুলো দিয়ে যখনই বাসার ভিতরে ঢুকতে যাবে তখনই যে মেয়েটা টাকা নিয়েছিল সেই মেয়েটা বলল, এই যে বেআই সাহেব, আপনার নামটা কি সেটা অন্তত বলে যান। ঈশান একটু মুচকি হেসে পিছন ফিরে নামটা বলে তারপর হাঁটে ধরতে মেয়েটা আবারও বলল, নিজে থেকে কথা বলছি দেখে এত ভাব দেখাচ্ছেন? ভয় নেই, প্রেম করতে চাইবো না, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। ওইটা সব মেয়েই বলে। আমি চাইলে আপনার বয়ফ্রেন্ডের সাথে নগদে ব্রেকআপ করিয়ে আমার সাথে আপনার রিলেশনটা সেট করে নিতে পারি। সেটা কি আপনি জানেন? কখনোই না, আমার বয়ফ্রেন্ডকে আমি অনেক বেশি ভালোবাসি, ওকে কোনোদিনও ছাড়তে পারবো না। আর খুব শিগগিরই আমাদের বিয়েটা হবে। ওটা মুখে মুখে সবাই বলে, কিন্তু ভালো অপশন পেলে তখন সবাই অপশনটা লুফে নেয়। তেমনি আপনিও। আর আপনার রিলেশন আছে কিনা আধা ঘন্টা সময় দিন, আমি সবটা বের করে দিচ্ছি। ঈশান একটা ডেভিল হাসি দিয়ে ওর বন্ধুকে বিষয়টা বললে ওর বন্ধু কাজে লেগে পড়ল। ওরা মেয়ের বাড়ি আসতেই সবাই কিছুক্ষণ কথা বলল, তারপর খাওয়া দাওয়ার জন্য বসে গেল। ঈশান যখনই হাত ধুয়ে নেবে তখনই আপুর কল আসলো। ঈশান ফ্রেন্ডের দিকে একবার তাকিয়ে তারপর বিরক্তি মাখা কণ্ঠে বলল, তোরা থাক, আমি একটু আব্বুর সাথে কথা বলে আসি, দেখি ওনার আবার কি হলো। ঈশান কথাগুলো বলে উঠে গেল। তারপর এসে আব্বুর সামনে দাঁড়াতেই আব্বু ওর হাতটা ধরল, কিছু বলার সময়ও দিল না। তার আগেই আব্বু ঈশানের হাত ধরে টানতে টানতে পাশের ভিতরের দিকে নিয়ে যেতে লাগলো। ঈশান অবাকে চরম সীমানায় পৌঁছে গেল আব্বুর এরকম কর্মকাণ্ডে। কি হয়েছে বিষয়টা জানতে বলতে আরম্ভ করলো। আব্বু, হঠাৎ করে তোমার আবার কি হলো? এরকম হাত ধরে টানাটানি করছো কেন? কি হয়েছে সেটা তো বলবে, তা না করে টানাটানি করছো। আমার হাতটা ছিঁড়ে ফেলবে নাকি? আগে বলো আমাকে কি হয়েছে। অনেক বড় ঝামেলা হয়ে গেছি, তুমি আগে এসো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ভেতরে তোমার আম্মুও আছে। আব্বু ঈশানকে বাসার ভিতর ছোট্ট একটা রুমে নিয়ে আসলো। তারপর ঈশানের হাতটা ছেড়ে দিয়ে আব্বু একটা জায়গায় বসে পড়ল। আব্বু বুকে হাত বোলালো। তখন ঈশান তাড়াহুড়ো করে গিয়ে আব্বুর পাশে বসে একটা হাত ধরে বলতে আরম্ভ করলো, আব্বু, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে? খারাপ লাগছে আমাকে বলো। সবাই ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়া যেটা ঘটিয়েছে সেটার পর তোমার আব্বু ঠিক থাকতে পারছে না। আমরা জানতাম না যে এত বড় একটা ঝামেলা হয়ে যাবে বিয়ে বাড়িতে আসার পর। এখানে আসার আগেও যদি এরকম একটা ঘটনা ঘটতো তাহলে কিছু একটা করে মান সম্মান কিছুটা অন্তত তো বাঁচানো যেত। আম্মুর এরকম প্যাঁচালো কথাই ঈশান মাথায় ঢুকলো না। ঈশান আম্মুর দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে তারপর আবারও আব্বুকে প্রশ্ন করলো, আব্বু, কি হয়েছে সেটা তো বলবে। তোমাদের কথাতে এইটুকু তো বুঝতে পারছি নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। সেটা আমাকে অন্তত একটাবার বলো। তোমরা কথা পেঁচাচ্ছ, বিয়ে বাড়িতে কি এখন এসব কথা বলার সময়? বলো, একটু পরেই বিয়ে আরম্ভ হবে আর তোমরা আমাকে এখানে টেনে আনলে। বিয়েটা যে হবে, কিন্তু কার সাথে হবে? কার সাথে মানে? ভাইয়ার সাথে বিয়ে ঠিক করলে, ভাইয়া বিয়েতে রাজি হলো, এখন বিয়ে বাড়িতে আসার পর বলছো কার সাথে বিয়ে হবে? আব্বু, আম্মু, আব্বুর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছে? যার সাথে বিয়ে হবে সেই তো নেই, বিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। হোয়াট? কি সব বলছো? ভাইয়া বাসা ছেড়ে পালিয়েছে মানে? এই তো আমাদের সাথে এ বাড়িতে আসলো, চেজে গিয়ে বসলো দেখলাম। তাহলে পালালো কোথায়? কাকে দেখতে কাকে দেখে তার ঠিক নেই, শুধু শুধু টেনশন করছো। আমি যাচ্ছি, খোঁজ খবর নিয়ে দেখছি। আমার কথা তো শোনো। ইমন ওয়াশরুমে যাওয়ার নাম করে এখান থেকে সেই যে কেটে পড়েছে, তার আর কোনো দেখা পাইনি। তাকে খোঁজাখুঁজি করেও যখন পাওয়া গেল না, তখন সে মেসেজ করেছে আমার নাম্বারে। এই দেখো মেসেজটা। এবার ঈশান আব্বুর ফোনটা হাতে নিল। মেসেজটা ওপেন করতেই দেখতে পেল ভাইয়ের নাম্বার থেকে মেসেজটা এসেছে। মেসেজের লেখাগুলো এমন, আব্বু, তোমাদের কথাতে তো আর মন রক্ষা করতে আমি বিয়েটা করতে চাচ্ছিলাম। আমি তোমাদের একবারও বলতে পারিনি আমি অন্য কাউকে ভালোবাসি। তোমরা সেদিন এমনভাবে আমাকে জোর জবরদস্তি করলে যে আমার রাজি না হয়ে উপায় ছিল না। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। গতকাল রাতে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি বিয়ে কাউকে করি তাহলে নীলাকেই করব। আপু, আমার নীলার সাথে 4 বছরের রিলেশন।
আমি ওকে কষ্ট দিতে পারবো না। আমি অন্য কাউকে নিয়ে ভালো থাকতেও পারবো না, তাই চলে যাচ্ছি। আমি বিয়েটা করতে পারছি না। আছি, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি এর জন্য তোমরা আমাকে কখনো মাফ করবে না। বিয়ে বাড়ি থেকে পালানোটা আমার জন্য অনেক বড় অন্যায় ছিল, কিন্তু উপায় নেই, তাই এমনটা করতেই হচ্ছে। আমি তোমাদের বলতে পারিনি, কিন্তু যখন বলছি তখন অনেক দেরি হয়ে গেছে। আমার হাতে কিচ্ছু করার ছিল না। আর হ্যাঁ, আমার উপর রাগ করে থেকো না প্লিজ। বিয়েটা আমি যেমন ভেঙে দিয়ে গেলাম, তেমনি এই বিপদ থেকে বেরোনোর একটা পথও বলে দিয়ে যাচ্ছি। আমার জায়গায় ঈশানকে ওই মেয়েটার সাথে বিয়ে দাও, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। মেয়ের বাবা কিছুটা করবে, তারপরও প্রস্তাবটা দিয়ে দেখো, ওরা ঠিকই রাজি হবে। মান সম্মান বাঁচানোর কথা ভেবে হলেও বিয়েতে রাজি হবে। তাছাড়া আমি জানি ঈশানের আমার মতো অন্য কারোর সাথে রিলেশন নেই। ঈশান আমাকে বারবার জিজ্ঞেস করেছিল আমি বিয়েতে রাজি কিনা, তারপরও ওকে বলতে পারিনি। ভেবেছিলাম আমি বিয়েটা করে নিতে পারবো, কিন্তু নীলার কান্নাকাটিতে আমি পারিনি। আমাকে মাফ করে দিও আব্বু। ছেলে হিসাবে তোমাদের কথাটা রাখতে পারলাম না। মেসেজটা পড়ে ঈশান একটা জায়গায় বসে পড়ল। এই মুহূর্তে মাথাটা গরম হয়ে আসছে। বিয়ে করবি না সেটা বাসা থেকে বলে দিলেই পারতি। এখানে বিয়ে বাড়িতে এসে বলার কি মানে? এখানে এসে বলছে তো বলছে, তাও আবার ওকে ফাঁসিয়ে দেবার একটা ধান্দা করে গেছে। বলে কি না এই বিয়েটা ঈশানকে করাতে, আর আব্বু আম্মুকে সেই বুদ্ধিটা দিয়ে গেছে। এবার আব্বু যদি এরকম কিছু করে তাহলে কি হবে? নিজের হবু ভাবিকে বিয়ে করতে হবে। কথাগুলো ভেবে ঈশানের কান দিয়ে ধোঁয়া বেরোতে আরম্ভ করলো। ঈশান এবার আব্বুর দিকে তাকালো। উনি ফ্যাল ফ্যাল করে ওর দিকেই তাকিয়ে আছে। এবার ঈশান বলতে আরম্ভ করলো, বিয়ে করবে না, মেয়েটাকে পছন্দ না সেটা একবার বলে দিতেই হতো। এইটা কোন ধরনের বিহেভিয়ার আমি তো সেটাই বুঝতে পারলাম না। বিয়ে না করে পালিয়ে যাওয়ার মানেটা কি? বিয়ে করবে না সেটা আগেই আমাদের জানিয়ে দিলেই পারতো। অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া যেত। বিয়ের দিন এখানে এসে তারপর যদি পালিয়ে যায় তাহলে মান সম্মানের আর কি থাকলো? কাপুরুষ একটা। আব্বু, এই মুহূর্তে তোমার আব্বু আর কিছু ভাবতে পারছে না। এখন এত ভাবাভাবির সময়ও নেই। কিছু যদি করতে হয় সেটা তোমাকেই করতে হবে। এই বিপদ থেকে এখন আমাদের উদ্ধার হতে হবে, না হলে সম্মানের ছিটে ফোটাও আর থাকবে না। তোমার ভাইয়া যে কাজটা করলো এর জন্য তোমার আব্বু প্রচুর পরিমাণে রেগে আছে। আর রাগাটা কি স্বাভাবিক নয়? এরকম করে বিয়ের দিন কেউ মেয়েদের মতো বিয়ের আসর থেকে চলে যায়। যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে চায়, সেটা বিয়ে ঠিক হওয়ার পর বললেও তোমার আব্বু বিষয়টা মেনে নিত। অন্তত তো আমাকে বলতে পারতো। সেটা না করে অন্য একটা মেয়ের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে গেল। এই বিপদ থেকে উদ্ধার তো হতেই হবে। এমন একটা সিচুয়েশনে ফেলে রেখে গেছে যে এখান থেকে উদ্ধার হবার রাস্তাও দেখছে না। আচ্ছা, মেয়ের বাবা কিংবা এই বাসার সবাই জানে যে পাত্র পালিয়ে গেছে? না, মানে ভাইয়া আর বিয়েটা করতে চাচ্ছে না বলেই এখান থেকে ভেগেছে। সে জানে না, কিন্তু কতক্ষণ? হয়তো কেউ এতক্ষণে মেয়ের বাবার কাছে পৌঁছে দিয়েছে যে ছেলেকে পাওয়া যাচ্ছে না। এরই মাঝে মেয়ের বাবা হুলস্থুলো কাণ্ড বাঁধিয়ে ফেলল। উনি চিৎকার চেঁচামেচি করতে করতে রুমটার প্রবেশ করলো। ওদের সামনে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, আফজাল সাহেব, খুব তো বড় বড় কথা বলছিলেন, এখন কি হলো? ছেলে রাজি, আপনি নাকি যা বলবেন সেটাই করবে। আপনার ছেলের মতো ছেলে হয় না। এখন আপনার ছেলে আমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়েছে। এখন কি বলবেন আপনি? ছেলে বিয়েতে রাজি না, তারপরও আপনি আমাদের ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিতে চেয়েছিলেন। আমার মেয়ের আর আমার যদি এক ফোঁটা অসম্মান হয় না, আপনাকে আমি পুলিশে দেব। আপনাকে আর আপনার ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। আমাকে আপনি চেনেন না। আমি ভালোই খারাপের খারাপ। আজকে খারাপ চেহারাটা আপনাদের দেখতেই হবে, বলে দিলাম। আপনি রাগারাগি করবেন না ভাই সাহেব, আগে আমাদের কথাটা তো শুনুন। সমস্যাটা আমরা সমাধান করি কি, তারপর না হয় এইসব নিয়ে কথা বলা যাবে। এরই মাঝে আম্মু চোখ গেল ঈশানের দিকে। আম্মু এসেই ঈশানের একটা হাত নিজের মুঠোয় নিল। আম্মু কিছু বলল না। মেয়ের আব্বু আবারও বলতে আরম্ভ করলো, আপনি আর কি ঠিক করবেন? আপনার মুখ দিয়ে এখন আর কোনো কথাই বের হচ্ছে?
এই মুহূর্তের জন্য মনে হচ্ছে না আপনি আমাদের সাথে অন্যায় করলেন। আমি আমার এরকম সহজ সরল আর সাদাসিধে মেয়েটাকে আপনাদের বাসার বউ করে পাঠাতে রাজি হয়েছিলাম। আমি বারবার বলেছিলাম আপনার ছেলে রাজি কিনা, কিন্তু আপনি আমার কথাটা না শুনেই বলেছেন আপনার ছেলে বিয়েতে রাজি, আপনার ছেলে বিয়েটা করে নিবে। আপনি যেখানেই বলবেন সেখানেই বিয়ে করে নিবে। আজকালকার ছেলে কোথায় কি বলে বেড়ায় সেটা জানা যায় না। তার উপর আপনার ছেলের কোথাও রিলেশন আছে, আপনার সেটা জানতেই পারেনি, আর আজকে এসে এরকম একটা ঘটনা ঘটালো। আমি এর জন্য আপনাদের কঠিন শাস্তি দিব। আমার মান সম্মান যদি হানি হয় না, আপনার আমি কি অবস্থা করব সেটা আপনিই দেখেন। ঈশান বুঝতে পারল আব্বুর প্রেশার বেড়ে যাবে, তাইও উঠে আসলো আর 2 হাত জোর করে লোকটার সামনে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো। আঙ্কেল, আপনি রাগ করবেন না প্লিজ, আমাদের কথাটা অন্তত শুনুন। আব্বু যেহেতু বলেছে সমস্যার সমাধান করে দিবে, তাহলে সমস্যা সমাধান করেই ছাড়বে। আমাদের একটু সময় দিন। আমাদের পক্ষ থেকে যেহেতু এরকম একটা বিপদে ফেলা হয়েছে, তাহলে আমরাই আপনাদেরকে সেখান থেকে উদ্ধার করব। কিন্তু তার জন্য আপনাদের একটু শান্ত হতে হবে। প্লিজ আমাদের একটু সময় দিন আঙ্কেল। ভাই সাহেব, আমিও সেই কথাটাই বলতে চাচ্ছি। আপনার সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের। আমি কখনোই চাইবো না আপনার সাথে আমার বিজনেসের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক, কিংবা আজকে যে সম্পর্কটা আমরা করতে চাচ্ছিলাম সেটা নষ্ট হয়ে শত্রুতা তৈরি হোক। আমাদের জন্য যেহেতু আপনাদের এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, সেহেতু আমি আপনাদের এই পরিস্থিতির মুখ থেকে উদ্ধার করব। তার জন্য আমাদের অন্তত একটু সময় দিন। এরই মধ্যে এবার মেয়ের পক্ষ থেকে আবারও একটা লোক উঠে বলল। সময় দিন, সব ঠিক করে দিবেন। এই করবেন সেই করবেন, সেই প্রথম থেকেই তো আপনাদের মুরত দেখে আসছি। এখন কি করবেন আপনি? হ্যাঁ, মেয়ের পক্ষ থেকে কারো মুখে এরকম কথা শুনে ঈশান রাগী দৃষ্টিতে লোকটার দিকে তাকাতেই এবার মেয়ের বাবা লোকটার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল। আর একটা বাজে কথা নয়, বেড়াও রুম থেকে। কথা একটু বুদ্ধি দেবে তা না, সবসময় উল্টাপাল্টা কথা বলে মাথাটা বিগড়ে দিবে। সামনে থেকে দূর হয়ে যাও। এবার আব্বু এসে আরাফ চৌধুরীর একটা হাত ধরল। আরাফ চৌধুরী হাতটা ছাড়িয়ে নিতে গেলে আব্বু জোর করে ওনাকে একটা জায়গায় বসালো, তারপর নিজেও পাশে বসে পড়ল। আব্বু মেয়ের বাবার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলো। বিশ্বাস করেন, আমি কখনোই জানতাম না যে আমার ছেলের অন্য কোথাও রিলেশন ছিল, আর ওই মেয়েটাকে আমার ছেলে বিয়ে করতে চায়। আমরা তো এটা ভেবেই রাগ হচ্ছে যে ও বিয়ের আসর থেকে কেন পালালো। বিয়ের একদিন আগেও যদি বলতো তাহলে এটা নিয়ে এত ঝামেলায় পড়তে হতো না। এখন আপনি কি আমাদের এগুলো বিশ্বাস করানোর জন্য বসে আছেন? দেখুন, এসব বিষয় নিয়ে আমি কথা বলার জন্য এখানে আসিনি। আপনি কি করে আমার সম্মান বাঁচাবেন সেটা আপনি জানেন। আমি বারবার বলে দিচ্ছি, আমার মান সম্মান যদি কোনো দাগ লাগে না, তাহলে আপনাকে দেখে নিব। আমি তো বলছি আপনার মান সম্মানের উপর এক ফোঁটা পানিও ছিটতে লাগবে না। তার আগেই বিয়েটা ধুমধাম করে হবে। একটাবার আমার কথা তো শোনেন, তারপর না হয় রাগারাগি করবেন। আব্বুর এরকম দ্বারা কথাতে ঈশান, আম্মু আর মেয়ের বাবা অবাক চোখে আব্বুর দিকে তাকালো। তারপর জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো। আপনি বারবার বলছেন সবটা ঠিক করে দিবেন, কিন্তু কি করে ঠিক করবেন? কি করে এই ঘটনা ঠিক করা যায়? এখানে বরই পালিয়েছে, সেখানে বিয়েটা হবে কার সাথে? আমার মেয়ের। বর পালিয়েছে, কিন্তু বরের ছোট ভাই তো পালিয়ে যায়নি। আমার বড় ছেলে পালিয়ে গেলেও আমার ছোট ছেলে তো এখনো এখানে দিব্যি দাঁড়িয়ে আছে। আপনি কি তাকে দেখতে পাচ্ছেন না, নাকি আপনার আমার ছেলেকে পছন্দ নয়? আব্বুর এরকম ধারা কান গরম করা কথা শুনেই ঈশান এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আম্মু ঈশানের হাত ধরে ওকে থামিয়ে দিল, কিন্তু কি করে ঈশান শান্ত থাকবে? এরকম একটা কথা শোনার সাথে সাথেই ঈশান বসে থাকবে? উঠে দাঁড়াতেই এবার আব্বু ঈশানকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো। কিছুটা সময় দাও প্লিজ, আমাকে কথা বলতে দাও। বাবা হিসেবে তোমার কাছে এইটুকু সময় চাইছি ঈশান। ঈশান চুপচাপ রইল। তখন আব্বু বলতে আরম্ভ করলো। দেখুন, আপনি হয়তো আমার উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছেন। একটাবার আমাকে সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আমার ছোট ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে।
এক্ষুনি এই মুহূর্তে হবে। আমার ছেলে যেখানে পালিয়ে গেছে সেখানে ছোট ছেলের সাথে বিয়ে হবে। আর আমি কথা দিচ্ছি আমার পক্ষ থেকে আপনার মেয়েকে কোনো অসম্মান তো দূরে থাক, আমাদের বাসায় ও বউ হয়ে যেত, কিন্তু এবার যাবে মেয়ে হয়ে। আর ওকে আমরা নিজের মেয়ের মতো করে রাখবো। আপনি বুঝতেই পারবেন না কার সাথে বিয়ে ঠিক হয়েছিল আর অন্য কারোর সাথে হয়েছে। আমি কথা দিচ্ছি আপনার মেয়ের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। প্লিজ ভাইজান, আপনি বিয়েতে রাজি হয়ে যান, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। দয়া করে অন্তত আপনি আর না করবেন না। ঈশান জ্ঞান শূন্য হয়ে পড়ল আব্বুর কথাতে। আর কোনো কথা বলার মতো সুযোগ খুঁজেই পাচ্ছে না। ঈশান কোনো কথাই খুঁজে পাচ্ছে না। ও কি বলবে আর কি বলা দরকার সেটা নিজেও জানে না। ঈশান ফ্যাল করে আব্বুর দিকে তাকিয়ে রইল। শেষে কিনা বিয়ে খেতে এসে বিয়ে করে ফেলতে হবে। কথাগুলো ভাবতেই একবার হাসি পাচ্ছে তো একবার নিচে ফ্লোরে শুয়ে গড়াগড়ি দিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ঈশান চুপচাপ আছে দেখে এবার মেয়ের বাবা বলতে লাগলো, মানে কি, একজন চলে গেছে আর আরেকজনকে ধরিয়ে দিলেন? হলো? তাছাড়া আপনার এই ছেলের বয়সটা আমার মেয়ের থেকে কম। আপনার ছোট ছেলের প্রায় 2 থেকে 2.5 বছরের ছোট হবে আমার মেয়ের। ছেলেকে দেখে মনে হচ্ছে না সে বিয়েতে রাজি হবে। ভাই সাহেব, এখন এই বয়স আর পছন্দ অপছন্দের বিষয় নিয়ে চিন্তা করলে হবে না। মান সম্মান বাঁচানো যাবে না। আর আমার দরকার বিয়েটা হওয়া। যেমন আপনার মেয়ের আর আপনার সম্মানটা ঝুলে আছে, তেমনি আমারও একটা মান সম্মান আছে। বিয়েটা না করিয়ে নিয়ে গেলে কারোর কাছে মুখ দেখাতে পারবো না, পুরো শহর জুড়ে ছিছি রোল পড়ে যাবে। তাই বলছি অন্তত বিয়েটা হয়ে যেতে দিন, তারপর আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমি তো কথা দিচ্ছি আপনার মেয়ে আমার বাসায় রাজনারানী হয়ে থাকবে। তাহলে আপনি এত কি কথা ভাবছেন? অন্তত আমাকে একটা সুযোগ তো দিন। বলছি তো আমার ছেলে আপনার মেয়েকে খুব বেশি সুখে রাখবে, আপনি শুধু মিলিয়ে নিয়েন। মেয়ের বাবা এবার কিছু একটা ভাবলো। বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করে ছেলের দিকে তাকালো। ঈশানের মনে হচ্ছে ওকে এলিয়েনের মতো দেখতে, তাই লোকটা এমন করে তাকাচ্ছে। এবার উনি বলতে আরম্ভ করলো, ঠিক আছে, আমি কিন্তু শুনতে চাই না যে আপনার ছেলে রাজি নয়। পরবর্তীতে যদি শুনতে পাই আপনার ছেলেকে বিয়েতে জোর করে দেওয়া হয়েছে, ওর অন্য কোথাও রিলেশন ছিল, তাহলে সবটার ভার আপনাকে নিতে হবে। আর যদি ভুলভাল কিছু হয় আপনাকে কিন্তু আমি খুন করে ফেলবো, তারপর জেলে যাব। না না বেআই সাহেব, ওই ছেলেটার মতো এই ছেলেটা অবাধ্য নয়। ওকে আমি যা বলবো ও তাই মাথা পেতে নেবে। তাছাড়া আমি জানি আমার ছোট ছেলের কোনো রিলেশন নেই। ও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসে, আমাদের সবটা জিজ্ঞেস করা আছে। ঈশান মনে মনে ভাবছে আব্বু আবার ওকে কখন জিজ্ঞেস করলো ওর কোথাও রিলেশন ছিল কিনা। ঈশানের মাথাটা ঘুরছে। এবার মেয়ের বাবা ছেলের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো, ঠিক আছে, কিন্তু আপনার ছেলেকে রাজি করান। যদি বিয়েটা না করে তাহলে আপনাদের বাবা ছেলেকেই এখন পুলিশের হাতে ধরিয়ে দেব বলে রাখলাম। মেয়ের বাবা কোনো রকমের রুম থেকে বেরিয়ে গেল। ঈশানের আব্বু হাঁপ ছেড়ে বাঁচলো। এবার ঈশান আব্বুর দিকে তাকিয়ে একটু রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, আব্বু, এটা তুমি কি করলে? এটা কি ঈদের জামা কাপড় পছন্দ করা হচ্ছে? অন্য কারো গায়ে হচ্ছে না দেখে আমার গায়ে জোর করে ঢুকিয়ে দিলেন। এটা কোন ধরনের রসিকতা? তুমি বললে এই মেয়েকে আমি বিয়ে করবো, মানে কি সব বলছো? আব্বু, আমি ওই লোকটার সামনে কথা বললাম না, কারণ লোকটা যে পরিমাণে রেগে আছে ভুলভাল কোনো পদক্ষেপ নিতে দুবার ভাববে না। আব্বু এগিয়ে এসে ঈশানের হাত দুটো ধরে বলতে আরম্ভ করলো, বুঝতেই যখন পারছো তাহলে আমার মান সম্মানকে ডুবাতে কেন চাইছো? তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। ঈশান, আব্বু, আমাদের মাঝে যত কথা কাটাকাটি হয়েছে, যত কিছু, যত রাগ, যত অভিমান তুমি আমার উপর করে আছো, আমি তোমার উপর যতটা রেগে আছি আমি সবটা ভুলে যাব। আমি তোমার সব কথা শুনবো। অন্তত আজকে এই মুহূর্তে আর কোনো কথা বলো না। নির্দ্বিধায় নিজের বাবার সম্মান, পরিবারের সম্মান বাঁচানোর জন্য হলেও মেয়েটাকে বিয়ে করে নাও। মেয়েটা তোমার 2 বছরের সিনিয়র, এটা কোনো ব্যাপার না। মেয়েটা 2 বছরের সিনিয়র, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি ছবি দেখেছো, এই মেয়েটাকে সামনাসামনি দেখে অসম্ভব রকম সুন্দর দেখতে। তোমার বউ হিসেবে ওকে তোমার আম্মুর ভীষণ পছন্দ।
তারপরও তোমার ভাইয়া চলে গেলে। তোমার আম্মু তোমার কথায় আমাকে বলেছিল অন্তত এই বিয়েতে রাজি হয়ে যাও, এছাড়া আমাদের বাঁচানোর মতো কেউ নেই। এই মুহূর্তে একটুকু চুপ করে বসে থাকো, তাহলে আমার মান সম্মানটা বাঁচবে, না হলে আর মান সম্মান বলতে কিচ্ছু থাকবে। কিন্তু আম্মু, আমি বিয়ের জন্য প্রস্তুত নই। তোমরা হুটহাট করে আমাকে বিয়ে খাওয়ার জন্য ডাকলে, বিয়ে করার জন্য তো ডাকোনি। এটা কেমন কথা আব্বু? মাঝে মধ্যে এরকম ভুলভাল ঘটনার সাক্ষী হয়ে থাকতে হয়। এই ঘটনাটার সাক্ষীটা না হয় তুমিই হয়ে থাকলে। এবার অন্তত বিয়েতে রাজি হয়ে যাও, না হলে এখান থেকে আমার লাশ হয়েই ফিরে যেতে হবে। আব্বু, আর না করো না। দেখো, তোমার আব্বুর মান সম্মান জড়িয়ে আছে এর সাথে। যদি বিয়েটা না হয় তাহলে আর দেখতে হবে না, জেলের ভাত খাইয়ে ছাড়বে এরা আমাদের। এরই মাঝে ঈশানের বন্ধুরাও রুমে ঢুকলো আর মেহেদি বলতে আরম্ভ করলো। আঙ্কেল, এসব কি শুনছি? ভাইয়া নাকি পালিয়ে গেছে, এখন বিয়েটা হবে কি করে? এবার ঈশান ওদের সবটা খুলে বলল। আর যখন সবাই শুনলো যে ঈশানকে বিয়েটা করতে হচ্ছে, তখন মেহেদি বলে উঠল। আঙ্কেল তো ঠিকই বলেছে, তোর জায়গায় আমি থাকলে আমি একই কথা বলতাম। এখন তো তোর দায়িত্ব সবার মান সম্মানটা বাঁচানো। একমাত্র তোর হাতেই তোর বাড়ির আর আঙ্কেলের মান সম্মানটা ঝুলে আছে। এইটুকু কর্তব্য যদি পালন করতে নাই পারিস, তাহলে কেমন ছেলে হলি? আঙ্কেল আন্টি, তোমরা চিন্তা করো না, বিয়ের ব্যবস্থা করো। আমরা বন্ধুকে রাজি করিয়ে নিব। ঈশানের কোনো রিলেশন নেই, আর থাকলেও সেটা ব্রেকআপ করিয়ে নেব। এত টেনশন করতে হবে না। এরই মাঝে একটা লোক আসলো আর এসে ওদের হাতে কিছু ব্যাগ ধরিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো। নিন, ছেলের বর সাজার সব কিছু আছে, এগুলো পরে তৈরি হয়ে নাও। বিয়ের কাজ শুরু করে দিয়েছি। কাজী আর আপনারা এখানে দাঁড়িয়ে এসব আলোচনা করবেন না। কেউ যেন জানতে না পারে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে হচ্ছে না। এই রিকোয়েস্টটুকু রাখবেন। আব্বু ওই লোকটার কথায় হ্যাঁ সূচক উত্তর দিলে লোকটা চলে যেতেই আব্বু ঈশানকে ধরে বলতে আরম্ভ করলো। বাপরে, তোর কাছে কিছু চাইবো না, এবারের মতো আমার মান সম্মানটাকে বাঁচিয়ে দে। কথা দিচ্ছি আর কখনো তোকে কোনো বিষয়ে জোর করব না, তুই যা চাইবি সেটাই হবে। পরিস্থিতিটাই এমন যে ঈশান আব্বুর কথাগুলো মেনে নিতে বাধ্য হলো। ঈশানের বন্ধুরা ওকে বোঝাতে লাগলো। আব্বু আম্মু বেরিয়ে যেতেই ঈশান একটা জায়গায় বসে পড়ল। বন্ধুরা ওকে সাহস দিতে লাগলো। আসলে ঈশান বিয়ের জন্য এখনই প্রস্তুত নয়, তার উপর হবু ভাবিকে বিয়ে করতে হচ্ছে, তাই ঈশান রাজি হতে চাচ্ছিল না। আব্বু আম্মু আর পুরো বাড়ির সব মানটা বিয়েটার সাথেই জড়িয়ে আছে। বিয়েটা না হলে তার ছিটে পোটাও থাকবে না। কথাগুলো ভেবেই ঈশান বিয়েটা করতে রাজি হয়ে গেল। আব্বুর সাথে ঈশান কথা কাটাকাটি করেছে, একটা সময় বাসা থেকে বেরিয়েও গিয়েছিল। আব্বুর সাথে অনেক মিসবিহেভ করেছে, যেটা ঈশানের তখন করাটা মোটেও ঠিক হয়নি। আর আব্বু আজকে এমন করে ওকে রিকোয়েস্ট করলো যে বিয়েতে রাজি না হয়ে পারল না। মেয়ের বাবা যে পরিমাণে রেগে আছে, তাতে যদি বিয়েটা না হয় নির্ঘাত সবাইকে জেলে যেতে হবে। বর্তমান পরিস্থিতি আর সব দিকটা বিবেচনা করেই ঈশান আর কাউকে বাধা দিল না। বন্ধুরা ওকে বর সাজিয়ে দিল। ঈশানও চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আব্বু এসে ওদের তাড়া দিয়ে বলতে আরম্ভ করলো। কি হলো ঈশান, তোমার হয়েছে? জি আঙ্কেল, আপনার কথা মতো আমরা ওকে সাজিয়ে দিয়েছি। দেখুন তো আমাদের বন্ধুকে কেমন লাগছে। এখন দেখার সময় নেই বাপ, তাড়াতাড়ি আমার ছেলেটাকে নিয়ে আসো। ওইদিকে মান সম্মান যায় যায় অবস্থা, সবাই বলা বলি করতে শুরু করে দিয়েছে। ছেলে কোথায়? ওকে এখন নিয়ে যেতে হবে। আব্বুর কথা মতো ওরা ঈশানকে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দিল। বরের পাগড়িটার সামনের অংশ বেশ লম্বা থাকার কারণে ঈশানের মুখটা দেখা যাচ্ছিল না, তাই সবাই ভাবলো আগে সে পাত্রই বসে আছে স্টেজে। ঈশান চুপচাপ বসে রইল। আধা ঘন্টার মধ্যেই বিয়ের সকল কাজ সম্পন্ন হয়ে গেল। বিয়ে শেষে বউকে ঈশানের পাশে বসিয়ে দেওয়া হলো। ঈশান আর চোখে একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা মাথা নিচু করে বসে আছে। মেয়েটার মাথার ঘোমটাটা এতই বড় করে দিয়েছে যে ওর মুখটা তো দূরে থাক, সেটার পর্যন্ত ছাউর করতে পারল না ঈশান। দুজনের মনে দুই রকম প্রশ্ন চলছে। মেয়েটা ভাবছে হুটহাট কার সাথে বাবা ওর বিয়ে দিয়েছে, আর ঈশান ভাবছে বিয়েটা ভালোই ভালোই মিটে গেলেই হয়। আরও 1 ঘন্টা বিয়ে বাড়িতে জড়বস্তুর ন্যায় বসে থাকতে হলো ঈশানকে।
একে একে আত্মীয় স্বজন চলে যেতে আরম্ভ করলো। এরই মাঝে কনে বিদায়ের সময় হয়ে গেল। মেয়ের বাবা অর্থাৎ ঈশানের শ্বশুর এসে ওদের সামনে দাঁড়ালো। গাড়ির কাছে আসতেই মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মেয়েদের এই সময়টাতে কেন কাঁদতে হয়। আগে পরে তো কাঁদা যায়, কিন্তু এই যাওয়ার সময় তাহলে কেন কান্না করতে হবে? ঈশানের মাথায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। তখনই ওর শ্বশুর মেয়ের ওর হাতের উপর দিয়ে বলতে আরম্ভ করলো, আব্বু, আজকে থেকে তুমি আমার ছেলে। আমার কোনো ছেলে নেই, তাতে কি হয়েছে? আমি আজকে থেকে জানবো আমার একটা ছেলে আছে। আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। বড় আদরের মেয়েটা, ছোটবেলা থেকেই যেটা চেয়ে এসেছে, যেটা বলেছে সেটাই দিয়েছি, কখনো কষ্ট পেতে দিইনি, মুখ দিয়ে আগলে রেখেছিলাম। আর আজকে সেই রাজকন্যাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ও যদি কখনো ভুল করে থাকে বলো আমায়, সব শাস্তি মাথা পেতে নেব। তারপরও আমার মেয়েটাকে কষ্ট দিও না। ঈশান ভাবতে আরম্ভ করলো। শ্বশুর আব্বা, আমি আর আপনার মেয়েকে কি কষ্ট দেব? ওর তো আপনার মেয়ে, এই বিয়েটা মেনে নিলেই হয়। ঈশান ভাবছে মেয়েটা হয়তো বা এতক্ষণে জেনে গেছে ওর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই কাপুরুষটা থুকো ছেলেটা পালিয়ে গেছে, আর এখন তার পিচ্চি ভাইটার সাথেই ওর বিয়েটা হয়েছে। ঈশান একটু হাসার চেষ্টা করে, অর্থাৎ মেয়ের বাবাকে আশ্বস্ত করে বলতে আরম্ভ করলো, আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের বাসাতে অনেক ভালো থাকবে। আমার পরিবার ওনাকে অনেক বেশি আপন করে নেবে। আপনি যেমন আপনার কলিজার টুকরাকে আমার হাতে দায়িত্ব হিসেবে তুলে দিচ্ছেন, আমি ঠিক তেমন করেই আপনার দেওয়া আমানতটাকে ভালো রাখার চেষ্টা করব। ঈশান ওর শ্বশুরকে আশ্বস্ত করলো। মেয়ের বাবা আবারও বলতে লাগলো, এবার আমি নিশ্চিন্ত হলাম। আমার মেয়েটা ভালো থাকবে। মামনি, আর কান্নাকাটি করো না। সব মেয়েদের একটা দিন শ্বশুরবাড়ি যেতে হয়, তাই শ্বশুরবাড়িতে গিয়ে সবটা মানিয়ে গুছিয়ে থেকো। যাও, এখন দেরি হয়ে যাচ্ছে। এখন উঠে পড়ো গাড়িতে। শ্বশুর কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই শ্বশুরের মেয়ে ওনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করতে আরম্ভ করে দিল। মেয়েটা পুরো হেঁচকি তুলে কান্না করছে। পুরো বাড়ির আত্মীয় স্বজন সবাই ওর দিকে তাকিয়ে আছে। একটা মেয়ে এত চিৎকার চেঁচামেচি করে কান্না করতে পারে ঈশানের জানা ছিল না। ঠিক এই মুহূর্তে মেয়েটাকে কেমন লাগছে ঈশানের সেটা খুব করে জানতে ইচ্ছে করছে। মেয়েদের সৌন্দর্য নাকি কান্না করলে আর ভিজলে বৃদ্ধি পায়, তাই ঈশানেরও আজকে ইচ্ছে হচ্ছিল সেটা দেখতে। যা শুনেছিল সেটা কি আসলেই সত্যি? ইচ্ছেটাকে দমিয়ে রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়ের বাবা মেয়েকে বুঝিয়ে শুনিয়ে গাড়িতে উঠিয়ে দিতেই ঈশান পাশের সিটে বসে পড়ল। গাড়িটা চলতে আরম্ভ করলো। তখন ঈশান ভাবল, যাক কলা, কখনো ভাবিনি বিয়ে খেতে এসে বিয়ে করে যেতে হবে। ভাগ্যিস কোনো গার্লফ্রেন্ড ছিল না, তাহলে তো আজকে খুন হয়ে যেতে হতো। না জানি এরপর আমার কপালে আর কি কি অপেক্ষা করছে, আল্লাহই ভালো জানে। ঈশান কথাগুলো ভাবছিল। এরই মাঝে কারো ফুপিয়ে ওঠার শব্দে পাশে তাকালো। পাশে ওরই সদ্য বিয়ে করা বউটা ঘোমটা দিয়ে বসে আছে। মেয়েটাকে দেখেই ঈশান ভাবতে লাগলো, ওহো, একটু আগে তো হবু বাবিকে বিয়ে করে, না মানে এখন তো সে আমার বউ, ভুলে গিয়েছিলাম। দেখেছেন কি কাণ্ড হলো? বিয়ে খেতে গিয়ে বিয়ে করে আসলাম, তাই মাথা থেকে বেরিয়ে যাচ্ছে বিয়েটা। ঈশান মেয়েটাকে নাক টানতে দেখে একটা টিস্যু এগিয়ে দিল ওর দিকে। মেয়েটা টিস্যুটা নিয়ে চোখের জলে নাকের জল করে দিল। ঈশান এবার ড্রাইভারের কাছ থেকে টিস্যুর পুরো বক্সটাই নিয়ে মেয়েটার সামনে ধরতেই মেয়েটা একে একে টিস্যুগুলো নিয়ে চোখ মুখ মুছল। 15 মিনিট যাবৎ পুরো টিস্যু বক্সটা শেষ করে তবেই মেয়েটা শান্ত হলো। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হবু ভাবি বউটার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণের মধ্যেই ঈশানদের গাড়িটা শহরের মধ্যে ঢুকে গেল। এরই মাঝে মেয়েটা কেমন যেন ঈশানের কাঁধের উপর ঢলে পড়ল। ঈশান ভাবল হয়তোবা আবেগের বশে এমনটা করেছে, তাই আর বাধা দিল না। মেয়েটার দিকে তাকাতেই ও হুটহাট করেই ঈশানের একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখল। ঈশান অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে ঈশান মেয়েটাকে সরিয়ে দিতে নিলেও পারল না। ঈশান একটু নড়ে চড়ে উঠতেই মেয়েটা ঈশানের হাতটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। গাড়িটা বাসার সামনে চলে আসলো।
গাড়িটা থামতেই আম্মু আর কিছু আত্মীয় স্বজন এসে তারপর গাড়ি থেকে বউকে নামানোর জন্য দরজা খুলল। কিন্তু বউ তো এখন ঈশানের একটা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। সবাই হাঁ করে নতুন বউয়ের দিকে তাকিয়ে রইল। ঈশান মেয়েকে জাগানোর চেষ্টা করার জন্য ওকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, ওঠেন, ছাড়েন আমাকে। দেখেন বাসা সবাই তাকিয়ে আছে, বাসার ভেতরে যেতে হবে। আমার হাতটা ছাড়ুন, এবার উঠুন। কয়েকবার ডাকার পরও যখন মেয়েটা থেকে কোনো রেসপন্স আসলো না, তখন ঈশান একটু বিরক্ত হলো। এরই মাঝে ঈশানের গাড়ির দরজাটা খোলা হলো। ঈশান বাইরের দিকে তাকাতেই ওদের এই অবস্থা দেখে আম্মু বলতে আরম্ভ করলো। কি হলো আব্বু, বসে আছো কেন? মেয়েটাকে ছাড়ো, বাইরে আসো। নাকি লজ্জা পাচ্ছে এখনো? ঈশান একটু ধাক্কা দিয়ে ডাকতেই বুঝতে পারলো মেয়েটা ঘুমিয়েছে, কারণ ও যখনই মেয়েটাকে ডাকলো ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো। তোমাদের ছেলের বউ ঘুমিয়ে পড়েছে আম্মু। ঈশানের এরকম কথা শুনে আম্মু একটু হেসে বলল। সারাদিন তো আর কম দখল যায়নি। আব্বু, তুমি বৌমাকে কোলে করে নিয়ে আসো। আম্মুর কথাতে ঈশান কিছুক্ষণ তাকিয়ে থাকতেই এবার আব্বু একই কথা বলতেই ঈশানও কোনো উপায় না পেয়ে কোনো রকমে মেয়েটাকে কোলে নিয়েই গাড়ি থেকে নামলো। তারপরও ঈশান মেয়েটার মুখটা এখনো অবধি দেখতে পাচ্ছে না। ঈশান বউকে পাজা কোলে তুলে গুটিসুটি পায়ে বাসার ভিতরে প্রবেশ করলো। সবাই ওদের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। ঈশানের কাছে মনে হচ্ছে কোনো সিনেমার শুটিং হচ্ছে, তাই সবাই ওর দিকে এমন করে তাকিয়ে আছে। ঈশান নিজের রুমের কাছে আসতেই ওর বন্ধু মেহেদি বলতে আরম্ভ করলো। বন্ধু, বিয়ে হওয়ার পরে আমরা বাসায় চলে এসেছিলাম, আর এসে তোমার রুমটা খুব সুন্দর করে সাজিয়েছি। এই শর্ট টাইমে যতটুকু সম্ভব হয়েছে সাজিয়েছি, দেখো তোমার পছন্দ হয় কি না। ঈশান একটু হাসলো, ওদেরকে ধন্যবাদ জানালো, কিন্তু এই হাসিটা যে মন থেকে নয় ওরা সেটা বুঝতে পারলো। ঈশান রুমে আসতেই খেয়াল করলো বেশ সুন্দর করে রুমটা সাজানো হয়েছে, ফুল আর ছোট ছোট বাতি দিয়ে সাজানো হয়েছে। দেখতে কেমন একটা রোমান্টিক ফিল চলে আসছে। ঈশান গিয়ে বউকে বেডে শুইয়ে দিয়ে তারপর ওর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শুভ আর মেহেদি এসে ঈশানের কাঁধে হাত দিল। ঈশান একবার ওদের দিকে তাকিয়ে আবারও মেয়েটার দিকে তাকালো। যাকে বিয়ে করলো তার মুখটা এখনো অবধি দেখেনি, ছবিতেই শুধু দেখেছে। বউ সাজে তাকে কেমন লাগছে একটাবার দেখার সৌভাগ্য হয়নি। এরই মাঝে আম্মু রুমে ঢুকে বলতে আরম্ভ করলো। আব্বু, রুম থেকে যাও, এখন আর এখানে দাঁড়িয়ে থেকো না, রাতে দেখার অনেক সময় পাবে। আম্মুর এমন কথাতে ঈশান খানিকটা লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। এবার ঈশান বাইরে আসতেই খেয়াল করলো সবাই কী সব বলাবলি করছে। ঈশান ডাইনিং রুমের সামনে দাঁড়াতেই আব্বু বলতে আরম্ভ করলো। মানুষকে নিয়ে ওই হয়েছে যত জ্বালা। আমার বলে কিনা আমার মান সম্মান বাঁচানোর জন্য আর কোনো রাস্তা ছিল না। ছেলেটা আমাকে ডুবিয়ে ছেড়েছিল, তুমি না থাকলে তো আজকে একেবারে মরেই ফিরতে হতো। কি সব আজে বাজে কথা বলছো আপু? কিছু হয়নি তো, তাই না? বিয়েটা শেষ পর্যন্ত হয়েছে, তোমার মান সম্মান বাঁচানোর জন্যই তো করেছি। আমার রিকোয়েস্ট থাকবে মেয়েটার সাথে সব সময় মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। তোকে কথা দিচ্ছি, তোদের কোনো কিছু অভাব হবে না। তোরা যা বলবি এখন থেকে সেটাই হবে। আমার বন্ধুর কাছে আমার মুখটা রাখিস। মেয়েটা যেন ওর বাবাকে কোনো রকম অভিযোগ করতে না পারে যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে না হয়ে তার ছোট ভাইয়ের সাথে বিয়ে হওয়াতে ও সুখে নেই। আচ্ছা, মুশকিল তো, সবে মাত্র বিয়েটা হলো, এখনো মেয়েটা আমাকে মেনে নেয় কিনা সেটা আগে দেখো। সব সময় এইসব কেন তোমাদের মনে হয়? হ্যাঁ, আশেপাশের সবাই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, যে যার মতো কাজ করছে, কিন্তু পুরো বাড়ি জুড়ে একটা কানাঘুষা শোনা যাচ্ছে। হয়তোবা বরবদল হয়েছে বলে কথাগুলো উঠেছে। তাই এবার ঈশান সবাইকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে চিৎকার করে বলতে আরম্ভ করলো। কি হচ্ছে এখানে? এত গুজুর গুজুর ফুসুর ফুসুর গেছেন? যা বলার সামনাসামনি বলেন। যার সমস্যা হবে সে যেন বাসা থেকে বেরিয়ে যায়। যে যার কাজগুলো মনোযোগ দিয়ে করুন, আর ভালো না লাগলে আসতে পারেন। রাগ করিস না বাপ, সব আমার জন্য হয়েছে। জোর করে তোর ভাইয়ের বিয়েটা ওখানে ঠিক না করতাম তাহলে এরকম কিছু হতো না। আমার জন্যই এত বড় একটা সমস্যার মুখে পড়তে হলো। মানুষের মুখটা তো আর আমরা জোর করে বন্ধ করতে পারবো না।
যেটা হয়েছে সেটা ওরা বলতেই থাকবে। ঠিক আছে, আমরা কারো মুখ বন্ধ করতে পারবো না, কিন্তু এসব বিষয় নিয়ে যদি মেয়েটার কানে কিছু একটা যায়, তাহলে ভাবতে পারছো ওর উপর কি রকম প্রভাব পড়বে। একজনের সাথে বিয়ের জন্য রাজি হয়ে আরেকজনকে বিয়ে করাটা এতটা সহজ নয় আব্বু। তোমরা যতটা সহজ ভাবছো এটা এতটাও স্বাভাবিক নয়। এখন দুজন দুজনের মাঝখানে সাধারণভাবে সবকিছু ঠিকঠাক হলে ভালো, না হলে এর জন্য দুর্ভোগ পোহাতে হবে আমাকে। তুই এত চিন্তা করিস না, মেয়েটা খুব ভালো, তোকে অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসবে তোকে। দেখিস, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি, তোর ভাইয়াকে সেটা বোঝাতে পারলাম না। মেয়েটা হয়তোবা তোর কপালেই ছিল, তাই বিয়েটা তোর সাথেই হলো। আব্বু, সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। মেয়েটা খুব ভালো, আমিও আগে দেখেছি, ওর ব্যবহারটাও খুব ভালো। তুই দেখিস, ও তোর সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নেবে। ঈশানের কোনো কাজ করতে ইচ্ছে করছে না। কয়েকটা দিন ভাইয়ার বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিল, আর আজকেই সেই বিয়েটা ওকে করতে হয়েছে। ঈশানের বন্ধুরা এসে দুই পাশে দুজন বসে পড়ল। মেহেদি ঈশানকে চিন্তিত দেখে বলল, কিরে, এত চিন্তা করছিস কেন? যা হবার হয়ে গেছে, এখন এত চিন্তা করার কি আছে? ভাবছি বাসর ঘরে যাওয়ার পর বাংলা সিনেমার ডায়লগ না শুনতে হয়। মানে? না মানে যদি মেয়েটা বলে আমাকে মানবে না, আমার সাথে থাকতে পারবে না, তখন কি করব? সব সময় নেগেটিভ চিন্তা, তাই না? কেন, তোর মাথায় কি পজিটিভ চিন্তা আসে না? যা হবে ভালো হবে। মাথা কাজ করছে না, হঠাৎ আমার সাথে এরকম কিছু হলো, তাই সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। তোরা আজকে আমাকে অনেক হেল্প করলি রে, তোদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ধুর বোকা, বেস্ট ফ্রেন্ডের জন্য আমরা এইটুকু করতে পারি। আর তোর বিয়েটা যদি সবকিছু জেনে শুনে হতো, তাহলে কি আমরা এগুলো করতাম না বল? হুটহাট করে হলো বলেই তো তেমন কিছু করতে পারলাম না, এই জন্যই খারাপ লাগছে। খারাপ লাগার কিছু নেই, কপালে যেটা ছিল সেটাই হয়েছে। রাতে কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। আম্মু ঈশানকে রুমের সামনে এনে কিছুক্ষণ উপদেশ দিল, একটা লম্বা চওড়া ভাষণ দিয়ে তারপর রুমের মধ্যে ঢুকিয়ে দিল। ঈশান রুমের দরজাটা লাগিয়ে বেডের দিকে তাকালো, তারপর পাঞ্জাবির কলারটা ঠিক করতে করতে গিয়ে মেয়েটার সামনে দাঁড়ালো। মেয়েটা এখনও বিছানার মাঝখানে বসে আছে, যেমন করে শুইয়ে দিয়ে গিয়েছিল এখন সেখানেই আছে। সেই প্রথম থেকে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে একদম হাত পা গুটিয়ে একটুখানি হয়ে বিছানার মাঝখানে বসে আছে। ঈশানের উপস্থিতি টের পেয়ে মেয়েটা হাতগুলো মুচড়াচ্ছে। ঈশান খুব ভালো করে বুঝতে পারছে মেয়েটা লজ্জা পাচ্ছে। ঈশান মেয়েটার সামনে দাঁড়ালো, তারপর মাথার পাগড়িটা খুলে বেড সাইডে টি টেবিলের উপর রাখতে মেয়েটা কিছুটা ভয় পেয়ে তাড়াহুড়ো করে কিছুটা সরে গিয়ে বলতে আরম্ভ করলো, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি আপনাকে মানতে পারবো না। মেয়েটার এমন কথাতে ঈশান চুপচাপ পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। ঈশানকে চুপ থাকতে দেখে মেয়েটা মাথার উপর থেকে নিজে থেকেই ঘোমটাটা ফেলে দিয়ে ঈশানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, একজনকে বিয়ের জন্য রাজি হওয়ার পর অন্যজনকে বিয়ে করাটা কতটা অস্বাভাবিক ব্যাপার আপনি ভাবতে পারছেন? আর আপনি বা কি করে পারলেন আমাকে বিয়ে করতে? একবার আপনার বিবেকে বাঁধলো না? আমার আপনার বড় ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা হয়েছিল, সেখানে আপনাকে কি করে বিয়ে করে মেনে নেব? আপনার এরকমটা মনে হওয়াটাই স্বাভাবিক। আমিও করতে চাইনি বিয়েটা করতে, কিন্তু আপনার আব্বুর হুমকি থামকিতে আর আমার আব্বুর মান সম্মান বাঁচাতে রাজি হতে হয়েছে। কি করবেন বলুন? এখন আমার ভাইয়ার রাগটাকে আমার উপর দিয়ে দেখাবেন, এর জন্য আমি দায়ী নই, তাই না? ভুলটা আমার না, তারপরও আমার আব্বুকে আর আপনাকে অসম্মানের হাত থেকে বাঁচাতে বিয়েটা করতে হলো। সব আপনাদের নাটক, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। আপনারা ইচ্ছে করে এমনটা করেছেন আমার বাবাকে অসম্মান করার জন্য। সেটা করা থাকলে আমরা কখনোই এই বিয়েটা হতে দিতাম না, অন্তত আমি তো নয়, কখনো বিয়েটা করতামই না। আপনি ভাবলেন কি করে ভাইয়ের জন্য যাকে পছন্দ করা হয়েছে সে আমার থেকে 2 বছরের সিনিয়র, তাকে বিয়ে করার জন্য আমি একেবারে ঠ্যাং ঠ্যাং করে বিয়ের পিড়িতে বসে গেছি, তাই না? আমি এত কিছু জানি না, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না, ব্যাস। আমি এই বিয়েতে মানি না। আব্বুর কথাতে শুধুমাত্র আজকের জন্য বিয়েটা করেছি, নাহলে তো আমার কোনো ইচ্ছেই ছিল না বিয়েটা করার। আজকের জন্য মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি আমি এই বিয়েতে কোনোভাবেই মানতে পারবো না, আর আপনার সাথে সংসার করার মতো কোনো ইচ্ছে আমার নেই। আপনি আমার সাথে থাকতে চান না, তাই তো? ঠিক আছে, কয়েকটা দিন থাকেন, তারপর না হয় যদি মনে হয় আমি খারাপ, আমার সাথে সংসার করা যায় না,
আমার সাথে আপনি থাকতে পারবেন না, তখন না হয় চলে যাবেন। আপনি আপনার আব্বুকে বলে দিয়ে আপনি বিয়েটা শুধু তার সম্মান বাঁচানোর জন্য করেছিলেন। এখন আর এই বিয়েটার কোনো মানে আপনার কাছে নেই। ঈশান মেয়েটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে একটা বালিশ আর চাদর নিয়ে বিছানা করে শুয়ে পড়ল। ঈশান জানে অন্য গল্পের মতো এই গল্পেও ওর বিছানায় কোনো জায়গা হবে না। তাছাড়া মেয়েটার এই মুহূর্তে কথাগুলো বলাটাই স্বাভাবিক। প্রচুর পরিমাণে রেগে আছে কিনা তাই ঈশান আর ওকে বেশি ঘাটল না। ঈশান উল্টো দিক করে শুয়ে পড়তেই মেয়েটা ওর দিকে তাকিয়ে ভাবতে আরম্ভ করলো। ব্যাপারটা কি হলো? এত সহজে ছেলেটা সবকিছু মেনে নিল কি করে? আমি বললাম মানবো না, আর তাতেই ছেলেটা রাজি হয়ে গেল। তার মানে কি ওই বিয়েটা করতে চায়নি, শুধু সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছে? কবিতা ঈশানের থেকে আর কোনো রেসপন্স পেল না। ভাবলো হয়তোবা ঘুমিয়ে গেছে। আধা ঘন্টা যাবৎ কথাগুলো ভেবে একটা সময় নিজেও শুয়ে পড়ল। মেয়েটা ওর দিকে ফিরে কিছু একটা ভাবছে আর দেখছে ওর পাশে বেডের উপর একটা জায়গা পুরো ফাঁকা। সেখানেও স্বামী নামক মানুষটার আজকে শোবার কথা ছিল, কিন্তু কবিতার এরকম কথার কারণে হয়তোবা ছেলেটার আর সাহসটা হয়ে ওঠেনি উপরে শোবার। ছেলেটা কবিতার থেকে জুনিয়র, তাই হয়তো চায়নি ওর সাথে কথা কাটাকাটি করতে। আর সারাদিনের অনেক ধকল গেছে, তাই হয়তো বা আর কথা কাটাকাটি করার মতো কোনো ইচ্ছে নেই। অনেকক্ষণ যাবৎ কবিতা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমোতে পারল না। তখন ওর মনে হতে লাগলো ভিতর থেকে কেমন অস্থির লাগছে। কবিতা পারছে না ঘুমোতে। 2 ঘন্টা যাবৎ চেষ্টা করেও যখন ঘুমোতে পারল না, তখন কবিতার মনে হতে লাগলো এ সময় নফল নামাজ আদায় করে নিলে ভালো হতো। আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, সেজন্য দোয়া করলে ভালো হতো। ঈশান ওয়াশরুম থেকে অজু করে এসে তারপর ওর শাশুড়িকে দেখিয়ে দেওয়া আলমারিটা থেকে একটা জায়নামাজ খুঁজে বের করল। কবিতা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে হাত তুলে মোনাজাত ধরে কান্নাকাটি দোয়া করল। কবিতা নামাজ শেষ করে এসে শুতেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন ঘুম ভাঙে তখন বুঝতে পারে কেউ ওকে ডাকাডাকি করছে। চোখ মেলে তাকাতেই খেয়াল করে কালকে যার সাথে ওর বিয়ে হয়েছে সেই ওর পাশে বসে আছে। ঈশানকে দেখেই বিরক্তিতে কবিতার কপাল কুঁচকে এলো। তখনই ঈশান ওর পাশ থেকে উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আসলে আম্মু আপনাকে নিচে যেতে বলেছে। উঠুন, এবার উঠে ফ্রেশ হয়ে নিন, নিচে যেতে হবে আমাদের। কবিতা কিছু বলতে গিয়েও বলতে পারল না। তারপর ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 9টা বেজে গেছে। ও তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে ঈশানের সাথে নিচে আসলো। দুইজন স্বাভাবিকভাবে গিয়ে খাবার টেবিলে বসে খাবার খেলো। ওরা দুজন সবার কথা শুনলো। খাবার শেষ হতে ঈশান রুমে আসলো। রুমে এসে তারপর কারোর সাথে একটা ফোনে কথা বলতে লাগলো। ঘণ্টাখানিক পরে কবিতার রুমে এসে রাগীভাবে দরজায় লাগিয়ে দিতে বলতে আরম্ভ করলো, যত সব আদিক্ষেতা! আমি বলছি না এগুলো মানতে পারবো না, তারপরও আপনার ফ্যামিলির সবাই কেন আমাকে জোর জবরদস্তি করছে? ঈশান কবিতার সামনে এসে দাঁড়ালো আর বলল, মানতে না পারলে সেটা সরাসরি বলে দিন। আপনি বিয়ে করতে রাজি ছিলেন না, জোরপূর্বক আপনাকে বিয়েটা দেওয়া হয়েছে, তাহলে তো আর কেউ আপনাকে জোর করবে না। ঈশানের কথাতে মেয়েটা রাগী চোখে ওর দিকে তাকাতেই ঈশান আবারও বলতে আরম্ভ করলো, আপনি শুধু নিজের কথাটাই ভাবছেন। আপনার মান সম্মানটা বাঁচানোর জন্য এত বড় একটা ত্যাগ করলাম, সেটা আপনি একবারও দেখলেন না, শুধু নিজের দিকটাই ভাবছেন। আমিও তো এরকম কিছু বলতে পারি, আপনি একটাবার মানিয়ে নেওয়ার চেষ্টাও করছেন না, উল্টো রাগ দেখে এসব কথা বলছেন। একটা সময় আসবে যখন আমরা একসাথে থাকবো না, তখন আপনার মনে হবে আপনি চাইলে সম্পর্কটা কন্টিনিউ করতে পারতেন, কিন্তু করেননি। আপনি এখান থেকে গিয়েও হয়তোবা অন্য কাউকে বিয়ে করবেন। আচ্ছা, সেখানে গিয়েও যদি তার সাথে ভালো থাকতে না পারেন, তাহলে কিসের দোষ দিবেন বলুন? ঈশানের কথাগুলো কবিতা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ও চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ঈশান বলল, আপনি থাকতে চান না সেটা আপনার কাজে আমি বুঝতে পারছি, চিন্তা করবেন না। আমি জোর করে আপনাকে ধরেও রাখবো না। আপনি চলে যেতে চাইলে চলে যেতে পারবেন, তবে বিয়ে মিটে যাক, তারপর আপনার আব্বুর সাথে কথা বলে আপনি বাসায় চলে যাবেন। ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে তারপর আবারও বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি? যদি ভাইয়ার সাথে আপনার বিয়ে হতো, আপনি তো ওকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলেন, তাহলে কি তার সাথে এরকম আচরণ করতেন? ঈশানের কথাতে কবিতা বেশ লজ্জা পেল। ও চুপচাপ কিছুক্ষণ
হাত মোচড়াতে লাগলো। তখন ঈশান বলল, আপনি কনফিউজড, প্রচুর পরিমাণে কনফিউজড। আপনি বুঝতে পারছেন আপনার কি করা দরকার কিংবা কি করতে হবে, তাই এরকম ভুলভাল কথা বলছেন। ঠান্ডা মাথায় ভাবুন, বুঝতে পারবেন। আপনি যেটা চাইছেন সেটা এতটা সহজ না। বিয়েটা করবে বলেও করা যায় না, আর ভেঙে দিবে বললেও এত সহজে ভেঙে দেওয়া যায় না। একটা বিয়ে ভাঙা মানে দুটো পরিবারের সম্পর্ক নষ্ট করে দেওয়া। আপনি যদি সেটা চান তাহলে আমি আপনাকে জোর করে আটকে রাখবো না। ঈশান কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল। বিয়ের সব কাজকর্ম আর বৌভাতের অনুষ্ঠানটা শেষ হতেই বউকে সাথে নিয়ে ঈশানের শ্বশুরবাড়িতে যেতে হলো। শ্বশুরবাড়িতে এসে কেমন অস্বস্তি লাগছে ঈশানের। জীবনে প্রথম এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হলো। বিয়েটা করেছে বলে নয়, কিন্তু ভাইয়ের বিয়েটা নিজে করেছে বলেই এমন লাগছে। ঈশান সবার সাথে কুশল বিনিময় করে রুমে আসতেই কবিতা লাগেজটা ছুঁড়ে ফেলে দিল আর বলতে আরম্ভ করলো, আজব, আপনি এতটা স্বাভাবিক আছেন কি করে? আমি যেখানে কিছুই মানতে পারছি না সেখানে আপনি সবার সাথে স্বাভাবিক কথা বলছেন। আপনার জায়গা থেকে আপনার যেমন রাগ করাটা স্বাভাবিক, তেমনি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করাটা আমার কর্তব্য। তাছাড়া ছেলেদের জায়গাটা কখনো বোঝা যায় না। মনে হয় জায়গাটা সহজ, কিন্তু একবার নিজেকে দাঁড় করিয়ে দেখেন, তখন বুঝতে পারবেন এই পরিস্থিতিতে সবার সামনে মানিয়ে নেওয়া কতটা কঠিন। পুরো সন্ধ্যাটা জুড়ে কবিতা ঈশানের কথাগুলো ভাবলো। রাতে খাওয়া দাওয়ার সময় হলে একটা কাজিন ওদের ডেকে নিয়ে গেল। ঈশান আর কবিতা পাশাপাশি বসলো। ঈশান স্বাভাবিকভাবেই খেয়ে উঠে রুমে চলে আসলো। কবিতা এসে রুমে ঢুকতেই পিছনে পিছনে ওর আব্বু আম্মু আসলো। ওদের দেখেই ঈশান উঠে দাঁড়াতেই কবিতার আব্বু বলতে আরম্ভ করলেন, আব্বু, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমার সেটা জানা নেই। সবার সামনে কথাগুলো বলতেই পারছি না, তাই নিজে থেকেই তোমাদের কাছে আসলাম। তুমি সেই দিন যেভাবে আমার সম্মানটা বাঁচালে, তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। ঈশান কবিতার আব্বুর হাত দুটো ধরে বলতে আরম্ভ করলো, আঙ্কেল, এমন কথা বলবেন না তো। দোষ আমাদেরও ছিল। আব্বু সবটা না জেনেই ভাইয়ার বিয়েটা আপনার মেয়ের সাথে জোর করে দিতে চেয়েছিল। ভাইয়া বিয়ের আসর থেকে এমন করে পালিয়ে যায়, যার জন্য সবাইকে এমন অসম্মানের মুখে পড়তে হতো। ওসব কথা মনে রেখে আর নিজেকে ছোট করবেন না প্লিজ। আব্বু, আমাদের কোনো ছেলে নেই, কিন্তু এখন থেকে তুমিই আমাদের ছেলে। কবিতার সাথে বিয়ে হবার পর থেকে তোমার ব্যবহারটা যতই দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি। আমি শুনেছিলাম যে তুমি হিসেবে ভালো। তারপর থেকে যখন আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, তখন থেকেই আমি আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পেরেছি আমরা একটা হীরের টুকরো জামাই পেয়েছি। এমন একটা জামাই আমরা হাজার খুঁজলেও পেতাম না। আমরা অনেক খুশি যে আমার মেয়েটা এমন একটা জামাই পেয়েছে। আন্টি, আপনি কিন্তু এবার বাড়িয়ে বাড়িয়ে বলছেন। আমি অতটাও ভালো নই যতটা আপনারা আমাকে বলছেন। সত্যি আব্বু, আমি খুব খুশি যে আমার মেয়েটার সাথে তোমার বিয়ে হয়েছে। যদি তোমার ভাইয়ের সাথে মেয়েটার বিয়ে হতো, তাহলে হয়তো ওকে পরদিনই বাসায় ফিরে আসতে হতো। একজনকে মনে রেখে আর একজনের সাথে সংসার করা যায় না। কবিতার আব্বু আম্মুর সাথে ঈশান বেশ কিছুক্ষণ কথা বলল। ওরা চলে যেতেই ঈশান ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে আসলো। তারপর যখনই নিজে শুতে যাবে তখনই কবিতা কিছু একটা ভেবে বলল, আমি কিন্তু আপনাকে নিচে যেতে বলিনি, আপনি আমার পাশে শুয়ে পড়লেও পারেন। তার দরকার নেই, কয়েকটা দিনেরই তো ব্যাপার। যখন আপনি আমাকে ফেলে চলে আসবেন তখন না হয় আবার বেডে শোবো। এই কয়েকটা দিন বেডে শুতে গিয়ে যদি ভুলও আপনাকে টাচ করে ফেলি, তাহলে সারা জীবন ভুল বুঝবেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে তাদের মাঝে উল্টাপাল্টা কিছু হতেই পারে। আর আমি চাই না আপনাকে কোনো স্পর্শ করতে। আপনি আমার সাথে তো আর সারা জীবন থাকবেন না, তাই আমারও কোনো অধিকার নেই কয়েকটা দিনের জন্য আপনাকে টাচ করার। তাতে আপনি আমাকে কোনোদিনই ক্ষমা করবেন না, আর আমিও নিজের কাছে অনেক ছোট হয়ে যাব। ঈশানের প্রত্যেকটা কথা কবিতাকে মুগ্ধ করছে। ও ভাবতে পারছে না ঈশান এমন একটা ছেলের সাথে ওর বিয়ে হয়েছে। আবার পরক্ষণে মনে হয় যে দুদিনের ব্যবহারে কি মানুষ চেনা যায়। ঈশান 2টা দিন শ্বশুরবাড়িতে থেকে বউকে নিয়ে বাসায় ফিরল। বন্ধুদের সাথে বেশ আরামায়েশে কাটিয়েছে। ও বাড়িতে কোনো যত্নআত্তির ত্রুটি হয়নি। ঈশান বাসায় এসেই কাগজপত্র আর ল্যাপটপটা নিয়ে বসে গেল। অনেক দিন কাজ করা হয় না। কবিতার রুমে আসতেই ঈশান বেড ছেড়ে উঠে গেল। কাজ করতে গিয়ে অনেক রাত হয়ে গেছে।
তারপরও কাজ করেই যাচ্ছে। তখন কবিতা ওকে বলতে লাগলো, আপনাকে খেতে ডাকে আম্মু, যাবেন না? আপনি যান, আমি আসছি। কবিতা নিচে চলে গেল। ঈশান একটু পর এসে খেতে বসলো। এমন করে পুরো একটা সপ্তাহ কেটে গেল। আর অষ্টম দিনের মাথায় ঈশান রাতে ব্যাগ গোছাচ্ছিল। ডকুমেন্ট, পেপার আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। ঈশানকে ব্যাগ গোছাতে দেখে কবিতা জিজ্ঞেস করেই বসলো, এ কি, আপনি কোথায় যাচ্ছেন? ব্যাগ কোথাচ্ছেন কেন? আমার ছুটিটা শেষ হয়ে গেছে, আর আমার সাথে থাকতে আপনারও কষ্ট হচ্ছে, তাই ভাবছি আমি আবার চট্টগ্রাম ফিরে যাব। এখন থেকে সেখানে থাকবো। যতদিন না আপনি একবারের জন্য বাসায়, ততদিন আর বাসাতে আসবো না। তাতে আপনার যেন কোনো অসুবিধা না হয়। আর হ্যাঁ, আপনি এখন চাইলে বাসায় চলে যেতে পারেন। আপনার আব্বুর সাথে আমি কথা বলে নেব। আপনার যেহেতু আমার সাথে থাকার ইচ্ছা নেই, তাই খামোখা আপনাকে বিপদে ফেলে কি দরকার? আপনি যে সম্পর্কটা কন্টিনিউ করতে পারবেন না, সেই সংসার নামক নাটকটা থেকে আপনার জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। কবিতা মাথা নিচু করে ঈশানের সামনে দাঁড়িয়ে রইল। ঈশান একটা বার ওর দিকে তাকালো না। কবিতা শুধু এইটুকুই ভাবছে, এই ছেলেটা ওর স্বামী, যাকে কিনা কবিতা পাত্তাই দেয় না, আর সে ওর সাথে এত ভালো বিহেভ করছে। ঈশানের জায়গায় অন্য কোনো ছেলে হলে হয়তোবা জোরপূর্বক এতদিনে কবিতার নিজের ভালোবাসা নামক শারীরিক সম্পর্কটা ওর সাথে করেই ফেলতো। কিন্তু ঈশান ওর কাছে আসা তো দূরে থাক, পাশে কখনো বসেও দেখেনি। ওদের বিয়ের পর যখন বাসায় আসছিল, ঘুমের মধ্যে কবিতা ঈশানকে জড়িয়ে ধরেছিল। কথাটা ভেবেই কবিতা আড়ষ্ট হলো। আপনি এমন কেন ভাবছেন? আমি একবারও বলেছি আপনি এখান থেকে চলে যান? বলতে হবে কেন? আপনি তো এটাই চান যে বিয়ের কোনো মানেই নেই আপনার কাছে। যে বিয়েটাকে আপনি সম্মান করেন না, সেটাকে ধরে রেখে নাটক করার কোনো মানেই আসে না। ঈশান কথাগুলো বলে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়ল। কবিতার আজকে ঘুম আসছে না। বারবার মনে হচ্ছে এই মানুষটা কালকে ওর সাথে আর থাকবে না, পরশু থেকে আর তাকে দেখা হবে না। কবিতা কোনো এক বাধার কারণে তার সাথে কথা বলতে পারবে না। একটা সপ্তাহ হয়ে গেছে, এর মাঝে একটা দিনও কবিতা ঈশানের সাথে ভালো করে কথা অবধি বলেনি। আর ঈশান তাতেই বুঝে গেছে মেয়েটা ওর সাথে আর যাই হোক না কেন থাকতে চায় না। আর ঈশান কাউকে জোর করে আটকে রাখতে চায় না। জোর করে আর যাই হোক কাউকে আটকে রাখা যায় না। আর ঈশান প্রতিটা দিন মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলেও মেয়েটা কেমন যেন ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যেদিন ঈশান শুনতে পেল কবিতা ওর বান্ধবীদের সাথে কথা বলছে, ও নাকি ঈশানের সাথে কিছুতেই থাকবে না, তখনই ঈশান বুঝে গেছে আর যাই হোক মেয়েটাকে ধরে রাখা যাবে না। ওদের মাঝে কোনো ভালোবাসা নেই। ভালোবাসা তো পরের কথা, একটু ন্যূনতম সম্মানও নেই। এই বিয়েটাকে কবিতা মানেই না, শুধু মান সম্মান বাঁচানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাই এই বিয়ের কোনো মানেই নেই। ঈশান পরদিন সকালে আব্বু আম্মুকে বলে বেরিয়ে যেতে নিলেই কবিতা এসে ওর সামনে দাঁড়িয়ে হাত মোচড়াতে লাগলো। আব্বু আম্মু ওদের বিষয়টা বুঝতে পেরে বাসার ভিতর ঢুকে যেতেই ঈশান ব্যাগটা কাঁধে নিয়ে বলতে লাগলো, আমাকে অনেক দিন আপনার সহ্য করতে হলো, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আপনি চাইলে কাল বাড়ি চলে যেতে পারেন। আব্বা আম্মু কোনো কিছু বোঝাতে হবে না, আমি কথা বলবো। আর ভয় পাবেন না, আমি যেখানে থাকি না কেন কোনো সময় হলে ডকুমেন্ট পাঠিয়ে দেব। আপনি সাইন করে দিলে আর আপনাকে কোনো নাটক করতে হবে না। কিসের ডকুমেন্ট? কেন, আপনি না আমার সাথে থাকতে চান না? আমাদের সেপারেশন হওয়ার পেপার, আই মিন ডিভোর্স পেপারের কথা বলছিলাম। ডিভোর্স পেপারের কথাটা শোনার সাথে সাথেই বুকের ভিতরটা কেমন ধক করে উঠল কবিতার। ঈশান আর এক মুহূর্তও দাঁড়ালো না, গাড়িতে উঠে গেল। আর কবিতা ছলছল নয়নে সেখানেই দাঁড়িয়ে রইল। কবিতা রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ যাবৎ ভাবল, ও যেটা করলো সেটা কি ঠিক হলো? ছেলেটার সাথে ভালোভাবে গত 7 দিনে একটাবার কথাও বলল না, আর আজকে যখন চলে গেল একটাবার বললও না ওকে একটু সময় দিতে কিংবা ও সবটা মানিয়ে নেবার চেষ্টা করবে। কবিতা নিজের মন থেকে কিছুই করতে পারছে না, আর ঈশান সেটা বুঝতে পেরেই ওকে ছেড়ে দিয়েছে। যে পাখিটা খাঁচার মায়া বোঝে না, সবসময় মুক্তির আশায় ডানা ঝাপটায়, তাকে আর যাই হোক জোর করে আটকে রাখাটা বৃথা। আধা ঘন্টা পরে আব্বু আম্মু রুমে আসলো। কবিতা এখনও শুয়ে আছে।
আম্মু কবিতাকে ডাকতে ও উঠে বসলো। আব্বু আম্মু দুজনকে দেখেই কবিতা তাড়াহুড়ো করে বলল, আব্বু কি হয়েছে তোমরা এখানে যে? মামুনি, আমাদের এক্ষুনি একবার হসপিটালে যেতে হবে। কবিতা কিছু বুঝে উঠতে পারল না, তাই বারবার জিজ্ঞেস করতেই আম্মু বলল, কারো তেমন কিছু হয়নি, তুমি আমাদের সাথে গেলেই দেখতে পাবে। আম্মু কবিতার হাত ধরে ওকে নিয়ে বাইরে আসলো, তারপর গাড়িতে বসিয়ে দিয়ে দিল। 15 মিনিটের মাথায় ওরা হসপিটালে আসলো। তারপর একটা কেবিনের সামনে আসতেই খেয়াল করলো ঈশানের 2 বন্ধু দাঁড়িয়ে আছে। আব্বু আম্মুর কাছে আসতেই মেহেদি বলতে আরম্ভ করলো, আঙ্কেল আন্টি, ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক আছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কবিতার বুঝতে বাকি রইল না যে কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও কেবিনের সামনে গেল। গ্লাসের ভিতর দিয়ে ঈশানকে দেখা যাচ্ছে, কপালে আর হাতে বড়সড় একটা ব্যান্ডেজ। কবিতার আর সেখানে থাকতে পারল না, দরজা ঠেলে দৌড়ে ভিতরে চলে গেল। কবিতা গিয়ে ঈশানের পাশে দাঁড়ালো। এরই মাঝে নার্স ওকে ইঞ্জেকশন পুশ করলো। কবিতা ঈশানের বাঁ হাতটা চেপে ধরল। কারো হাতে স্পর্শ পেতেই ঈশান পাশ ফিরে তাকাতেই দেখলো কবিতা ছলো ছলো নয়নে তাকিয়ে আছে। কবিতার বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠেছে যখন ঈশানকে এমন অবস্থায় দেখল। নার্স কবিতাকে দেখে মুচকি হেসে প্রশ্ন করল, এটা আপনার ওয়াইফ? ঈশান আর কিছু না বলে হ্যাঁ সূচক উত্তর দিল। নার্স বেরিয়ে যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল। কবিতা ঈশানের পাশে বসে পড়ল। তারপর ঈশানের হাতটা 2 হাতের মুঠোয় নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কবিতার এরকম দ্বারা কর্মকাণ্ডে ঈশান হতবাক হয়ে গেল। কবিতা চোখে পানি দেখেই ঈশানের ভিতরটা কেমন একটা খারাপ লাগা কাজ করলো। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, একে আপনি কাছেন কেন? আমার তেমন কিছু হয়নি, প্লিজ কাঁদবেন না। কবিতা ফুপিয়ে উঠল আবারও। ঈশানের হাতটা 2 হাতের মুঠোয় নিয়ে কপালে ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলতে আরম্ভ করলো, সব আমার জন্য হয়েছে। আমি যদি তোমার সাথে ওই রকম করে কথা না বলতাম তাহলে তুমি বাসা থেকে বেরিয়ে আসতে না, আর আজকে তোমার অ্যাক্সিডেন্ট হতো না। সব আমার জন্য হয়েছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর ওইভাবে কখনো বলবো না ঈশান। প্লিজ কাঁদবেন না, আমি বুঝেছি তো আপনার কোনো দোষ দিচ্ছি না। হুটহাট করে পেছন থেকে একটা গাড়ি এসে মেরে দিয়েছে, তাই এমন করে ছোট একটা অ্যাক্সিডেন্ট হলো। কি অবস্থা, আপনি কাঁদবেন না প্লিজ। আমি ওই এরকম বিহেভ না করলে আজকে তুমি বাসা থেকেও বের হতে না, আমার কাছেই থাকতে। আজকে তোমার আগে তো লাগতো না, সব আমার জন্য হয়েছে। আমি পারতাম সবটা ঠিক করে নিতে, কিন্তু রাগের মাথায় তোমাকে অনেক খারাপ কথা বলেছি, দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আমি আপনার কোনো দোষ দিচ্ছি না। আজ হলেও যে সম্পর্কটা থাকবে না, কাল হলেও সেটা থাকবে না। তাই খামোখা এসব নিয়ে কথা বলে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। আর হ্যাঁ, আমি ওকেলের সাথে কথা বলে ফেলেছি, ডিভোর্স। ঈশান কথাটা শেষ করতে পারল না, তার আগেই কবিতা ঈশানের বুকে হামলে পড়ল। মেয়েটা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। কবিতা ঈশানকে আঁকড়ে ধরে বলতে আরম্ভ করলো, আর কখনো ডিভোর্সের কথা বলবে না। চাই না আমার ডিভোর্স, আমি তো তোমাকে চাই। এমন কথা বলো না প্লিজ। রাগের মাথায় সেই দিন ওই রকম একটা কথা বলেছি বলে সবসময় তুমি আমাকে সেপারেট হয়ে যাওয়ার জন্য কথাটা শোনাবে। আমি চাই না তোমার থেকে দূরে যেতে। আমি বুঝতে পেরেছি স্বামী নামক মানুষটার সাথে একবার জীবনটা জড়িয়ে গেলে মেয়েরা তাকে ভালোবাসতে বাধ্য হয়। আমিও তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া থাকতে চাই না। প্লিজ এসব কথা আর বলো না, আমি আর নিতে পারবো না। তোমার থেকে দূরে যাওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না ঈশান। কিন্তু আপনি তো বিয়েটা বলেছিলাম মানি না, কিন্তু সেটা তো রাগের মাথায়। আমি এখন বিয়েটা মানি, আর তোমাকে অনেক ভালোবাসি। যখন শুনলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বুকের ভেতরটা না মুচড়ে যাচ্ছিল। যদি তোমার কিছু হয়ে যেত আমি কাকে নিয়ে থাকতাম? ঈশান চুপ করে আছে 15 মিনিট যাবৎ। এবার ঈশানের রেসপন্স না পেয়ে কবিতা ওকে ছেড়ে দিলেই এবার ঈশান ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, ছেড়ে দিচ্ছ কেন? আমার ভালো লাগছিল এমন করে থাকতে। তুমি তো আমার উপরে রাগ করে আছো, সেই জন্যই।
কে বললো আমি রাগ করে আছি? তুমি আমার সাথে থাকতে চাওনি, তাই আমি ওইভাবে কথাগুলো বলতে বাধ্য হয়েছি। তুমি একটাবার বলতে তোমার সময় লাগবে আমার সাথে মানিয়ে নিতে, তাহলে আমি কখনো এসব বলতামও না। আর রাগের মাথায় আজকে চট্টগ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়তাম না, থেকে যেতাম আমার নতুন বউটার কাছে। ঈশানকে কবিতা আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি আমার জন্য থেকে যেতে? আরে বাবা, একটাবার বলে তো দেখতে। এখন বলছি, এখন থেকে তুমি আমার কাছেই থাক, কোথাও যাবে না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। ঠিক আছে বউ। ঠিক আছে মানে? ঠিক আছে বললে কি ঠিক হয়ে যায়? তাহলে কিভাবে ঠিক হবে? কি করবে মানে? মানুষ বউকে আদর করে, তুমি কি আদর করবে না আমাকে? সেটা রাতে দেখা যাবে, এখন তো হসপিটালে আছি। কবিতার কথাতে ঈশানার কপালে একটা চুমু দিল। কবিতাও ওকে জড়িয়ে ধরে রাখলো। আজকের গল্পটা এই পর্যন্তই। এরপর দুজনের মাঝে সম্পর্কটা আরও গভীর হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালো থাক সবার ভালোবাসা। যাদের ভালোবাসা পাওয়ার সুযোগ আছে, ভালোবাসার মানুষটাকে সব সময় ভালো রাখবেন। আর যাদের হারানোর ভয় আছে, খুব দ্রুতই নিজের করে ভয় থেকে দূরত্ব বজায় রাখবেন। পাওয়ার আনন্দের থেকে না পাওয়ার কষ্টটা অনেক বেশি হয়। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।